আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সবার ভালোই কেটেছে। আজকে আশা করি দ্বিতীয় রমজানও ভালো কাটবে আপনাদের। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার প্রথম দুটা ডিসকাশন শুনেছেন এবং দেখেছেন, এবং সেটা দুটা ডিসকাশন ছিল হার্নিয়া এবং হাইড্রোসেলের উপর। সে বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছিল, আমি সেগুলো উত্তর দিয়েছি, এবং এরপর আরও কিছু প্রশ্ন আসছে, আমি তাদেরকে সেটা পার্সোনালি জানিয়ে দিয়েছি। তারপরেও একটা প্রশ্ন আমি একটু বলতে চাই, যে একজন একটু জিজ্ঞেস করেছিলেন যে লং স্ট্যান্ডিং যদি হার্নিয়া থাকে তাহলে হাইড্রোসিল হতে পারে কিনা। আমি মনে করি যে অনেক দিন থেকে যদি হার্নিয়া থেকে থাকে, বিশেষ করে ইরেডিউসেবল এবং ইনকারসারেটের দিকে যায়, তাহলে সেটাতে সেকেন্ডারি হাইড্রোসিল থাকতেই পারে। এবং উনি জিজ্ঞেস করেছিলেন যে সেক্ষেত্রে আমাদের এক্সামিনেশন প্রসেসটা কী হবে। তো সেক্ষেত্রে আসলে ইনগুইনোস্ক্রোটাল সোয়েলিংয়ের যে প্রসেস আমরা ফলো করি এক্সামিনেশনে, এবং সেটাই ফলো করতে হবে। তো আজকে আমাদের টপিক হলো যে আলসার। এটা এমন একটা বিষয়, এমন কোনো পরীক্ষা নাই যেখানে আলসার দেওয়া হয় না। থার্ড ইয়ার ফাইনাল থেকে শুরু করে ওয়ার্ড ফাইনাল, ফিফথ ইয়ার ফাইনাল, ব্লক পোস্টিং, রেসিডেন্সির ব্লক পোস্টিং, এমবিবিএস ফাইনাল, এফসিপিএস, এফআরসিএস, এমএস, এমআরসিএস, সব জায়গায় এই আলসার দেওয়া হয়। তো এই আলসার এত বেশি ইম্পর্টেন্ট, আমি মনে করি সবার এটা জানা উচিত। এমবিবিএস স্টুডেন্ট তো অবশ্যই। তো আমি আজকের যে আলসারের ডিসকাশনটা, আমি এটা দুভাগে ভাগ করেছি। একটা হলো যে থিওরিটিক্যাল পোর্শন, এবং একটা ক্লিনিক্যাল পোর্শন, অর্থাৎ হাউ টু এক্সামিন, হাউ টু প্রসিড। তো আমরা একটু শুরুতে থিওরিটিক্যাল পোর্শনটা যদি একটু বলে নিই, তাহলে পরবর্তীতে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো যে কোনো একটা জিনিস যখন আমরা শুরু করি, কীভাবে আমরা ডেফিনিশন দিয়ে শুরু করি। তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম না, আমরা শুরুতে একটু ডেফিনিশনটা বলবো। তো আমাদের সার্জারি বইগুলোতে যে ডেফিনিশনগুলো লেখা ছিল, ইভেন আমাদের বেরিলাবও লেখা ছিল যে break or breach in the continuity of the surface epithelium is known as an ulcer. তো এটা অনেক সময় আমাদের শ্রদ্ধেয় স্যারেরা পছন্দ করতে চান না, বা অনেক সময় এরকমই কোশ্চেন করেন যে ঠিক আছে, আমি তোমাকে এখানে একটু কেটে দিলাম, যে এটা তো ব্রিচ অফ দি কন্টিনিউটি হয়ে গেল, তাহলে এটা আলসার কিনা। তখন আর খুব একটা আনসার দেওয়ার থাকে না। আসলে আমরা যখন এখানে কেটে দিই বা ব্রিচ অফ দি কন্টিনিউটি করে দিই বাই এনি মিনস, এটা আসলে আলসার নয়, তখন এটা আমরা ওন বলি। তাহলে আলসার এবং ওন্ডের মধ্যে ডেফিনিট একটা পার্থক্য আছে, বা আলসারের হয়তো আর একটা কিছু ডেফিনিশন আছে। তাহলে ব্রিচ ইন দ্য কন্টিনিউটি অফ দি সারফেস এপিথেলিয়াম যদি আমরা বলি, তাহলে এটা পুরো ডেফিনিশনটা হয় না। তো সেক্ষেত্রে আমাদের যে প্যাথোলজির ডেফিনিশনটা আছে সেটাই বলতে হয়। সেটা আপনারা এই যে ক্রনিক ইনফ্লামেশন চ্যাপ্টারে, যেখানে ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন আছে, বিশেষ করে অ্যাবসেস যে লেখা আছে, ওখানে ডেফিনিশনটা ভালো করে বলা আছে। এবং সেটা হলো আলসার মে বি ডিফাইন্ড এজ এ লোকাল ডিফেক্ট or excavation of a surface of an organ or tissue resulting from sloughing out of inflammatory necrotic tissue. আমি যদি আরেকবার বলি, যে আলসার মে বি ডিফাইন্ড এজ এ লোকাল ডিফেক্ট or excavation of a surface of an organ or tissue resulting from sloughing out of inflammatory necrotic tissue. এখন এখানে কতগুলো শব্দ আমরা একটু হাইলাইট করতে পারি। তার মধ্যে একটা হলো, দেখেন আপনারা, যে লোকাল ডিফেক্ট। তাহলে কিছুটা লোকালি ডিফেক্ট থাকতে হবে, নাহলে এটা আলসার হবে না। নাম্বার 2 হচ্ছে সারফেস। ইউজুয়ালি সারফেসে হয়, সেই সারফেসটা স্কিন হতে পারে অথবা ইপিথেলিয়াম হতে পারে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে স্লাফ থাকবে। স্লাফ হলো এই যে স্লাফ হলো একটু ডেড টিস্যু, যেটা হোয়াইট, এবং সেটা আলসারে থেকে। আরেকটা হলো যে ইনফ্লামেটরি সাইন সিমটম সব থাকতে হবে। অল দ্য ফিচার্স অফ ইনফ্লামেশন, রুবর, ক্যালর, ডলর, টিউমার, ফাংশনাল যে ফিচারগুলো আমরা পাই, তাহলে সেই ফিচারগুলো থাকতে হবে। এবং আরেকটা হলো যে নেক্রোসিস থাকতে হবে। নেক্রোসিস মানে হলো যে মাইক্রোস্কোপিক সেল ডেথ। প্যাথোলজি যদিও তো অনেক বড় ডিফিনিশন আছে, বাট আমরা সার্জারিতে মাইক্রোস্কোপিক সেল ডেথ বললে আমরা হ্যাপি যে হোয়াট ইজ নেক্রোসিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওন এবং আলসার এক জিনিস নয়,
শুধুমাত্র যদি ব্রেক থাকে সেটাকে আমরা ওন বলতে পারি, বাট এটাকে আলসার বলা যাবে না। বাট আলসার বলতে গেলে ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দি সারফেস এপিথেলিয়াম তো থাকবেই, তার সাথে ইনফ্লামেটরির যে ফিচারগুলো আছে সেগুলো থাকবে, এক্সক্যাভেশন থাকতে পারে, স্লাভ থাকতে পারে, নেক্রোসিস থাকতে পারে, ইভেন সামটাইমস গ্যাংগ্রিন মে বি দেয়ার। সো দেয়ার ইজ এ ডেফিনিট ডিফারেন্স বিটুইন দ্য ওন অ্যান্ড আলসার। তাহলে আমরা যদি বলি সব আলসারকে ওন বলা যাবে, বাট সব ওনকে আলসার বলা যাবে না। শুধুমাত্র যারা ক্রনিক ওন সেগুলোকেই আমরা আলসার বলতে পারি। সো আশা করি হয়তো আলসার আর ওনের ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি একটু ক্লাসিফিকেশনটা বলি, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় বা জানা উচিত। অনেকভাবে ক্লাসিফাই করা যায় আলসারকে। তো আমরা যদি প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনটা বলি, অথবা এটাকে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনও বলা যেতে পারে, যে আমরা বলি যে স্পেসিফিক, নন স্পেসিফিক এবং ম্যালিগন্যান্ট। স্পেসিফিক মানে হলো যে একটা পার্টিকুলার রিজন থাকবে, সেখানে পার্টিকুলার অর্গানিজম থাকবে সেই আলসারটার পিছনে। আমরা যদি দু একটা এক্সাম্পল বলি, যেমন টিউবারকুলোসিস, সিফিলিস, অ্যাক্টিনোমাইকোসিস। এমনও স্যারের অনেক সময় প্রশ্ন করে থাকেন যে একটা ক্রনিক স্পেসিফিক আলসারের নাম বলো, তখন আমরা বলি টিউবারকুলার আলসার, অথবা ক্রনিক স্পেসিফিক ইনফেকশনের নাম বলো, দ্যাট ইজ টিউবারকুলোসিস। ঠিক একইভাবে অ্যাক্টিনোমাইকোসিস, সিফিলিস, সেগুলোও কতগুলো ক্রনিক আলসার, টিটানাস, গ্যাস গ্যাংগ্রিন, সেগুলো। আমরা যদি নন স্পেসিফিকগুলো বলি, সেটা অনেকগুলো কারণে হয়ে থাকতে পারে, যেমন ট্রমাটিক আলসার। আমরা তারপরে যদি আর্টেরিয়াল আলসার, ভেনাস আলসার, ইনফেক্টিভ আলসার, ট্রফিক আলসার, আলসার ডিউ টু ডায়াবেটিস, আরও কিছু রেয়ার কারণে হইতে পারে, যেমন ফ্রস্ট বাইট। আমরা এমনও পাই অনেক সময় রুগীর স্টেরয়েড অয়েন্টমেন্ট দিতে এতে আলসার করে ফেলছে, এটাকে কর্টিসল আলসার বলে। সো দিস আর অল দি ইটিওলজি। আমরা যদি ইটিওলজিগুলো আবারও বলি, যে ট্রমাটিক এবং ট্রমাটিকের মধ্যে, এবং এটা তো কমনেস্ট, অনেক সময় এভাবে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ আলসার। তাহলে আমরা বলবো যে ট্রমাটিক আলসার ইজ দ্য কমনেস্ট কজ। দ্য আদার কজেস আর আর্টারিয়াল, ভেনাস, ট্রফিক, ইনফেক্টিভ, অনেক সময় ব্যাড সোর, প্রেশার সোরের কারণে এরকম আলসার হতে পারে, ডায়াবেটিস, ফ্রস্টবাইট, এবং অনেক সময় কর্টিসলের কারণে এরকম আলসার হতে পারে। সো দিজ আর দ্য সাম ক্লাসিফিকেশন অফ দি আলসার। এখন আমরা যদি এর অন্য ক্লাসিফিকেশনগুলো বলি, আমরা যে ডিউরেশন অনুযায়ী আলসার বলতে পারি, যে হোয়াট আর দ্য টাইপস অফ আলসার অ্যাকর্ডিং টু ইটস ডিউরেশন। সেক্ষেত্রে আলসারকে দুভাগে ভাগ করা যেতে পারে, যে একটা হলো যে অ্যাকিউট আলসার, আর একটা হলো যে ক্রনিক আলসার। অ্যাকিউট আলসারগুলো সাধারণত 2 সপ্তাহ কম থাকে, আর ক্রনিক আলসারগুলা 2 সপ্তাহ বেশি থাকে। আমি আবার বলছি, অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ আলসার আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে লেস দেন 2 উইকস যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি অ্যাকিউট আলসার, আর যদি মোর দেন 2 উইকস হয়ে যায় সেটাকে আমরা বলি ক্রনিক আলসার। আরেকটাভাবে ক্লাসিফাই করা যায়, এটা একটি ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনগুলো আমরা এভাবে করি যে স্প্রেডিং আলসার, হিলিং আলসার এবং নন হিলিং আলসার। স্প্রেডিং আলসার মানে যে আলসারটা স্প্রেড করতেছে, এক্সটেন্ড করতেছে, এবং সেখানে অল দ্য ফিচার্স অফ অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকবে, আমরা যেগুলো আগে বলেছি। আর হিলিং আলসারে জাস্ট রিভার্স, সেখানে ওয়েল ডেভেলপড গ্রানুলেশন টিস্যু থাকবে, ইপিথেলিয়াল মার্জিন থাকবে, চারিদিকে কিছুটা ফাইব্রোসিস থাকবে, ডিসচার্জ কম থাকবে, থাকলেও সেরাস ডিসচার্জ থাকবে। বাট ইন স্প্রেডিং আলসারে পুরুল্যান্ড, সেরোপুরুল্যান্ড ডিসচার্জ থাকবে, আনহেলদি গ্রানুলেশন টিস্যু থাকবে, ফিচার্স অফ ইনফ্লামেশন থাকবে। সুতরাং স্প্রেডিং আলসার is one of the clinical type, the other one is the healing ulcer, and the most important is the non-healing ulcer. Non-healing ulcer কত ডিউরেশন হলে বলা হয় ইটস এক্স্যাক্টলি আমি জানি না, তবে বলা হয়ে থাকে যদি কনভেনশনাল অল ট্রিটমেন্ট ট্রাই করার পরে কোনো একটা আলসার হিলিংয়ের কোনো সাইন না শো করে, তাহলে আমরা সেটাকে নন হিলিং বলতে পারি, তবে টাইম আমি এক্স্যাক্টলি জানি না। অনেক সময় যে আমাদের যে আলসার আছে, যে হিলিং আলসারের কতগুলো জোনে ভাগ করা যায়। এই যে আলসার যখন হিলিং স্টেজে, তখন সমস্যা আমরা 3টা জোনে ভাগ করতে পারি, একটা ইনার জোন, একটা মিডল জোন, একটা আউটার জোন। ইনার জোনটা ইজ ভেরি মাচ রিচ ইন হেলদি গ্রানুলেশন টিস্যু,
এবং সাম serous discharge may be present, but middle zone is almost it is covered by a very single layer of lining epithelium, and outer part is almost white and it is fibrous due to the collagen tissue. So these are the sign of the healing. তাহলে আমি যদি আবার বলি, the ulcer has the zones of healing, যে তিনটা জোন ভাগ করা যায়, একটা সেন্ট্রাল জোন, সেটাকে আমরা বলি যে red zone, it is covered by the granulation tissue. Middle zone is bluish as a single layer of covering epithelium, and outer zone is fibrous এবং it is whitish in color. এখন আমরা আলসারের কতগুলো পার্ট আছে, সেই পার্টগুলো যদি আমরা বলি, আলসারের অ্যাকচুয়াল 4টা পার্ট আছে। সেটা হলো যে মার্জিন, এজ, ফ্লোর, বেস, 4টা পার্ট আছে একটা আলসারের। তো সেটা যদি আমি একটু ছবিতে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হলো আমাদের এটা হলো যদি আমাদের আলসার হয়, পুরোটা যদি আলসার হয়, এটা হলো মার্জিন। মার্জিনটা হলো যে আলসার এবং নর্মাল টিস্যুর যে জাংশনটা, সেটা হলো মার্জিন। এটা আলসার, এটা নর্মাল টিস্যু, তাহলে এর জাংশনটা হলো মার্জিন। মার্জিন এবং ফ্লোর, মার্জিন এবং ফ্লোর এর যে জাংশন, সেটাকে আমরা বলি এজ। এর বানানটা হচ্ছে EDGE, এজ। আর ফ্লোর হলো যেটা আমরা উপর থেকে দেখতে পাই, সেটা সাধারণত দেখা যায়, ফ্লোরটা দেখা যায়। আর নিচেরটা হলো বেস, দ্যাট লাইজ বিনিথ দ্য ফ্লোর, এটা ফ্লোরের নিচেই থাকে। এটা সাধারণত দেখা যায় না, তবে পেলপেট করা যায়। তাহলে আমরা আবার যদি আলসারের 4টা পার্ট বলি, একটা হলো যে মার্জিন, দ্য মার্জিন ইজ দ্য এরিয়া বিটুইন দ্য আলসার অ্যান্ড দি নর্মাল টিস্যু। এজটা হলো ইজ দ্য এরিয়া বিটুইন দ্য মার্জিন অ্যান্ড দি ফ্লোর। একটা হলো ফ্লোর, যেটা আমরা দেখতে পাই, এটা গ্রানুলেশন টিস্যু দিয়ে কাভার্ড করা থাকে, স্লাভ, গ্যাংগ্রিন, ডিসচার্জ এগুলো থাকে। বেস আমরা সাধারণত দেখতে পাই না, এটা পেলপেট করা যায় এবং এটা আন্ডারনিথ দ্য ফ্লোর থাকে। এবং সেটা এই আলসারটাকে যদি আমরা একটা কাপ বা বাটি বা একটা গ্লাসের সাথে তুলনা করি, তাহলে এটা গ্লাসের যে মার্জিন, সেটা হলো আমাদের মার্জিন। তার যে গ্লাসের ওয়াল, সেটা হলো এজ। যে ফ্লোর আমরা দেখতে পাই এবং যে থিক পোর্শনটা থাকে নিচে, সেটা হলো বেস। সো দিজ আর দ্য পার্টস অফ এন আলসার। যেহেতু আমরা এজটা বলতেছি, এজ অনুযায়ী আলসারকে আবার 5 ভাগে বা 4 ভাগে ভাগ করা যায়। এবং অনেকে এভাবে প্রশ্ন করে থাকেন, হোয়াট আর দ্য টাইপস অফ আলসার অ্যাকর্ডিং টু এজ, অথবা হোয়াট আর দ্য টাইপস অফ এজ। তার মধ্যে একটা হলো যে আমাদের স্লোপিং এজ। এই যে এটা হলো স্লোপিং এজ, আপনারা দেখতে পাচ্ছেন স্লোপিং এজ, এটা হলো আলসার। আলসারের যে এজটা, এটা ছিল মার্জিন, এটা ছিল ফ্লোর, এখানে বেস থাকে। তাহলে এই যে মার্জিনটা, এজটা, এজ, ইট ইজ দ্য এরিয়া ফ্রম মার্জিন টু দ্য ফ্লোর, এটা স্লোপিং থাকে দুই দিকে। স্লোপিং এজ সাধারণত থাকে হিলিং আলসারে, এবং অনেক সময় ভেনাস আলসারও স্লোপিং এজ দেখা যেতে পারে। তাহলে এটা অনেক সময় আমরা যেগুলো পরীক্ষায় দিয়ে থাকে, সেগুলো স্লোপিং এজ থাকে বা হিলিং আলসার থাকে। আরেকটা হলো যে আন্ডারমাইন এজ, দেখতে পাচ্ছেন এটা মার্জিন, এটা হলো এজ, এটা ভিতরের দিকে অনেকটা ঢুকে গেছে, অর্থাৎ এটার আলসারের মুখ থেকে, মাউথ থেকে আলসারের ফ্লোরটা অনেক বড়, আন্ডারমাইন হয়ে গেছে। সো আন্ডারমাইন এজ ইজ অ্যান এক্সাম্পল অফ দি টিউবারকুলোসিস। এবং অনেক সময় ব্যাড সোর যেগুলো হয় বা প্রেশার সোর, সেগুলো তো এরকম আন্ডারমাইন এজ থেকে থাকে। তাহলে আন্ডারমাইন এজ হলো এরকম দেখতে, এবং এটা পরীক্ষায় এক্সামিনাররা কাগজ কলম দিয়ে দেবে এবং আঁকতে বলবে যে একটা এঁকে দেখাও, অথবা একটা স্লোপিং এজ এঁকে দেখাও। তাহলে সেটা আমাদেরকে এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে। সো দিস ইজ দ্য মার্জিন, দিস ইজ দ্য আন্ডারমাইন এজ, জাস্ট স্লোপিং এজের উল্টা। আমাদের এটা হলো যে পাঞ্চড আউট এজ, এটা ভার্টিক্যালি ঢুকে গেছে। মার্জিন এজটা ভার্টিক্যাল, এজটা দুদিকে ভার্টিক্যাল, এবং সেটা সাধারণত সিফিলিসে দেখা যায়। অনেক সময় ট্রফিক আলসার যেগুলো সোলে পাই আমরা, সেগুলো অনেক সময় পাঞ্চড আউট হয় এবং এগুলো খুব ডিপ হয়। একটা আছে আমাদের ইভার্টেড এজ, এই যে আমি দেখাচ্ছি এখানে, এটা সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা পাই। অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য রোল্ড, এবং এটা বিডেড থাকে এবং রেস থাকে, সেটা আমরা সাধারণত বেজাল সেল কার্সিনোমাতে পাই, এবং বিডেটও থাকতে পারে, এটা আমরা বেজাল সেল পাই। তাহলে দিজ আর দ্য ডিফারেন্ট এজেস অফ দি আলসার। এবং এটা বিভিন্নভাবে কোয়েশ্চেনটা হতে পারে, সবাইকে এটা জানতে হবে এজটা কীরকম।
অনেক সময় এটা পোস্ট গ্রাজুয়েশন হয়তো লাগে যে গ্রেডিংটা কীরকম, আলসারের গ্রেডিংটা কীরকম। আমরা ওয়েগনার্স গ্রেডিং নামে একটা গ্রেডিং আছে, আমরা আলসারকে 4টা গ্রেডে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে যদি সেটা স্কিনে ইনভলভ থাকে বা সাবকিউটেনিয়াস ফ্যাট পর্যন্ত যায়, তাহলে সেটা আমরা বলি গ্রেড 1। এটা হয়তো আমরা এমবিবিএসে জিজ্ঞেস করি না বা স্যারেরা জিজ্ঞেস করবেন না, কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েশন তাদের হয়তো জিজ্ঞেস করা লাগতে পারে, বিকজ গ্রেডিংটা নির্ভর করবে ট্রিটমেন্ট কিভাবে হবে। নাম্বার 2টা হলো যদি আমাদের যে সাবকিউটেনিয়াস টিস্যু যেগুলো আছে, যেমন আমাদের টেন্ডন মাসেল, ফাঁসা, এগুলো যদি ধরে যায় তখন আমরা বলি গ্রেড 2। গ্রেড 3 বলবো আমরা যখন বোনে ধরে যাবে, অস্টিওমাইলাইটিস হয়ে যাবে, তখন আমরা বলি গ্রেড 3। আর যখন অ্যাবসেস হয়ে যাবে বা অনেক সময় গ্যাংগ্রিন হয়ে যায় পার্টলি অথবা টোটালি, তখন আমরা সেগুলোকে বলবো গ্রেড 4। তাহলে ওয়েগনার্স গ্রেডিং অফ দি আলসার 4টা। গ্রেড 1 অনলি দি স্কিন, আমি একটু যদি সংক্ষেপে বলি। গ্রেড 2 হচ্ছে টেন্ডন, মাসেল, ফাঁসা যদি ধরে যায়। গ্রেড 3 হচ্ছে যদি বোনে ধরে যায়, এবং গ্রেড 4 গ্যাংগ্রিন হয়ে যায়। সেগুলো হলো গ্রেডিং অফ দি আলসার। এটা কেন ইম্পর্টেন্ট? সেটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমাদের ট্রিটমেন্ট পলিসিতে এটা ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে যে স্টেজেস অফ আলসার হিলিং, এটা অনেক সময় আমাদের জানতে হবে, নাহলে আমরা আলসারকে ম্যানেজ করবো কীভাবে। 3টে স্টেজ আছে। একটা হচ্ছে স্টেজ অফ এক্সটেনশন, আলসারটা বাড়তেই আছে, চারিদিকে বাড়তেই আছে, বড় হচ্ছে। দ্য আদার ওয়ান ইজ দ্য স্টেজ অফ ট্রানজিশন, বড় হচ্ছে না ছোট হচ্ছে না, মাঝামাঝি আছে। অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য স্টেজ অফ রিপেয়ার, আমরা যেটা স্টেজ অফ হিলিং বলি। তাহলে স্টেজ অফ এক্সটেনশন, একটা আলসার হিলিংয়ের 3টে স্টেজ আছে। স্টেজ অফ এক্সটেনশন, স্টেজ অফ ট্রানজিশন অ্যান্ড স্টেজ অফ রিপেয়ার। সো 3টে স্টেজ আমরা আলসারকে দেখতে পারি। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো, দিস আর অলমোস্ট থিওরিটিক্যাল পার্ট। এখন আমরা যখন ক্লিনিক্যাল পার্টটা বলবো, সেটা আমরা কিভাবে বলবো। যখন আলসারটা দেওয়া হয়, সাধারণত এটা একটা শর্ট কেস হিসেবে দেওয়া হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা শর্ট কেস থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় যখন রুগী পাওয়া যায় না, তখন অনেক সময় লং কেস হিসেবে দেওয়া যেতে পারে, পার্টিকুলারলি দ্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তো লং কেস দেওয়া যেতে পারে অথবা শর্ট কেস হিসেবে দেওয়া হয়, মেইনলি শর্ট কেস হিসেবে দেওয়া হয়। তো এখন যখন একটা আলসারকে শর্ট কেস হিসেবে দেওয়া হয়, টাইম খুব শর্ট, এর মধ্যে হিস্ট্রি নিতে হয়, এক্সামিন করতে হয়, স্যারের প্রশ্নের উত্তর দিতে হয়, সেটা একটু কঠিন। তারপরেও আমি যদি একটু আমাদের আলোচনার স্বার্থে ডিটেইলস বলবো, তবে সবগুলা প্রশ্ন আমি যেগুলো আমরা হিস্ট্রি নিই বা বলি, সবগুলো করার অনেক সময় স্কোপ থাকে না, কারণ টাইম থাকে 5 থেকে 7 মিনিট। তার মধ্যে আমরা যে কোয়েশ্চেনগুলো একটা আলসার রোগীকে করে থাকি, তার আগে একটু বলে থাকি, আমরা এমবিবিএস লেভেলে সাধারণত লোয়ার লিম আলসারগুলো দেওয়া হয়, সেটা লেগে অথবা ফুটে। বাট পোস্ট গ্রাজুয়েশনে বিভিন্ন ধরনের আলসার থাকে, ওগুলো দেওয়া যেতে পারে বা দেওয়া হয়ে থাকে সাধারণত। তো হোয়াট এভার দ্য আলসার, আমরা যেহেতু গ্রাজুয়েট লেভেলকে মেইনলি হাইলাইট করতেছি, তো আমরা মেইনলি এই যে লোয়ার লিম্বের আলসারগুলো নিয়ে কথা বলবো। তো এখন একটা রুগীকে যদি আলসার দেওয়া হয়, বিভিন্নভাবে স্যারেরা প্রশ্নটা করে থাকেন, এক্সামিন দ্য লেডি অর এক্সামিন দ্য জেন্টেলম্যান অর এক্সামিন দ্য লোয়ার লিম অর এক্সামিন দ্য ইভেন্ট, বিভিন্নভাবে, অথবা অনেকে বলবেন যে শুধু আলসারটা দেখো এবং বর্ণনা করো, এরকম করতে পারে। তো যেটাই দেখ না কেন, আমরা এখানে প্রথম যে ভুলটা করি, ধর ডান পায়ে তার আলসার বা ডান রাইট ফুটে আলসার অথবা রাইট লেগে আলসার, আমরা লেফট ফুটটা কম্পেয়ার করি না অথবা ভুলে যাই। এটা হলো একটা কমন মিস্টেক, বিশেষ করে যদি শীতকালে, তাহলে তার কথায় নেই, ওটা কাপড়ের ভিতর ঢুকানো থাকে, আরেকটা এক্সপোজ করা থাকে উপরে বা টুলের উপরে। তো সেই জন্য এটা একটু আমাদের মনে রাখতে হবে, বডিতে যতগুলো পেয়ার্ড পার্ট আছে, 2টা হাত আছে আমাদের, 2টা পা আছে, 2টা কান আছে, ঠিক একইভাবে যতগুলো পেয়ার্ড পার্ট আছে, আমরা অবশ্যই সবগুলো পেয়ার্ড পার্ট কম্পেয়ার করব বিফোর এক্সাম। এবং সেটা মনে রাখতে হবে, ইট শুড বি স্টার্টেড উইথ দ্য নর্মাল ওয়ান। আমরা রাইট ফুটে আলসার আমাকে দেখতে দিল, আমি লেফট ফুটটা দিয়ে শুরু করব। আমাকে রাইট ব্রেস্টটাই দেখতে দিল, আমি লেফট ব্রেস্ট নর্মালটা দিয়ে শুরু করব। দ্যাট ইজ দ্য নর্ম। সুতরাং আলসারের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয়, ভুলটা হয় যে আমরা কম্পেয়ার করি না। আমি আবার বলছি, আমরা অবশ্যই যে কোনো পায়ে বা লেগ আলসার দেওয়া হোক, আমরা অপর পাটা বা অপর লোয়ার লিম্বটা অবশ্যই কম্পেয়ার করব এবং পাশাপাশি রাখবো। এখন প্রশ্ন আমরা কি করব?
প্রশ্ন যখন আমরা করি রুগীকে, আমি আবার বলছি, একটু ডিটেলস বলছি, কারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে দু ধরনের কোশ্চেন আমরা করি সাধারণত। একটা হচ্ছে ওপেন কোশ্চেন এবং একটা হচ্ছে ক্লোজ কোশ্চেন। এটা আশা করি সবাই জানান। তারপর আমি একটু বলছি যে ওপেন কোশ্চেন মানে হলো যে মা আপনার কী অসুবিধা, বা আপনার আলসারটা কি বা ঘাটা কিভাবে হলো, এরকম আমরা কোয়েশ্চেন করি, ওপেন কোয়েশ্চেন, তাকে আমি বলার সুযোগ দিব। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে আপনার জ্বর আছে কি নাই, তখন সে বলবে ইয়েস অর নো, অথবা আপনার ব্যথা আছে, সে বলবে ইয়েস অর নো। তাহলে যেখানে রুগীর অনেক কিছু বলার থাকবে সেটা হলো ওপেন কোয়েশ্চেন, এবং সেটা হলো বেস্ট কোয়েশ্চেন, সেটা তাকে সুযোগ দিতে হবে। আর যে প্রশ্নের উত্তর হলো আইদার ইয়েস অর নো, সেটা ক্লোজ কোয়েশ্চেন, এবং সেখানে রুগীর হয়তো বেশি কিছু বলার থাকে না আদার দেন দ্য ইয়েস অর নো। তো সেজন্য আমরা রুগীকে যখন প্রশ্ন করব তখন তাকে জিজ্ঞেস করব যে আপনার এই ঘাটা কিভাবে হলো বা আলসারটা কিভাবে হলো, এবং সেটা হলো ওপেন কোয়েশ্চেন। অনেক সময় ওপেন কোয়েশ্চেন করতে করতে রুগীরা অনেক সময় খুব ঠিক মতো থাকে না, অন্য সময় অন্যরকম কথাবার্তা বলে, তখন আমাদেরকে লিড দিয়ে ডিরেক্টলি নিয়ে আসতে হবে, এবং সেটা একটা ক্লিনিশিয়ানের ক্রাইটেরিয়া। তাহলে আলসারের ক্ষেত্রে আমরা প্রথম কোয়েশ্চেনটা কী করব, আমরা ওনাকে জিজ্ঞেস করবো মা এই আলসারটা বা এটা ঘাটা কীভাবে শুরু হলো, অর্থাৎ মোড অফ অনসেট, যেটা আমরা মেডিকেলে বলি যে মোড অফ অনসেট। তাহলে মোড অফ অনসেট এটা বিভিন্নভাবে হতে পারে। হয়তো রুগী বলল যে আপনি হয়ে গেল, অর্থাৎ স্পন্টেনিয়াস, অথবা মেইনলি বলে তাকে যে আঘাত পেয়েছে বা ট্রমা হয়েছে বা অ্যাক্সিডেন্ট করেছে। তো এখানে মেইনলি আমরা যতগুলো আলসার আমাদের প্র্যাকটিসে পাই মোস্টলি ট্রমাটিক। আমরা যদি আমাদের অর্থোপেডিক্স ওয়ার্ডে যাই বা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে যাই, ইভেন কিছু কিছু সার্জারি ওয়ার্ডও দেখবো আমরা যে ম্যাক্সিমাম আলসারের কারণটা হলো ট্রমাটিক, এবং এটা জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ আলসার। সো কমনেস্ট কজ অফ আলসার ইজ ট্রমা, সো ট্রমাটিক আলসার ইজ দ্য কমনেস্ট কজ। এখন স্পন্টেনিয়াস আলসারও কিন্তু হতে পারে, আপনি হতে পারে, সেগুলো কিছু স্পেসিফিক কারণ থাকে, যেমন টিউবারকুলাস আলসার, সিফিলিটিক আলসার, মেলিগন্যান্ট আলসার, অনেক সময় মার্জুলিন আলসার যেখানে আমাদের স্কারের মধ্যে হয় ইচিংয়ের পরে, তো সেগুলি স্পন্টেনিয়াস হতে পারে, এবং সেগুলোর ক্ষেত্রে অনেক সময় ডেফিনিট কিছু কারণ থাকে। এখন যেগুলো ট্রমাটিক আলসার আমার জানার কী দরকার, কীভাবে হলো এটা জানার কী দরকার, আমি কারণটা খুঁজতে হবে, সেগুলো আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। আরটা হলো যদি ট্রমাটিক আলসার আমি যার যে অনেক সময় স্পন্টেনিয়াসলি হিল হয়ে যায় ট্রমাটিক আলসারটা, যদি আমার তার ইনসাইটিং যে ফ্যাক্টরটা আছে সেটা যদি আমি রিমুভ করি। কিন্তু যদি আমি ওই ফ্যাক্টরটাকে রিমুভ না করি তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি বা স্পন্টেনিয়াসলি হিল হবে না। যেমন আমাদেরকে যদি টাঙে আলসার হয় ডিউ টু দ্যাট ডেন্টাল প্রবলেম, অথবা ডেন্টাল যে প্রস্থেসিসগুলো লাগায় সেগুলোর কারণে যদি ক্রনিক ইরিটেশনের কারণে আমাদের টাং আলসার হয়, তাহলে সেটা অনেক সময় স্পন্টেনিয়াসলি হিল হবে না। সুতরাং যে কারণে আলসার আমাদের হয় সে কারণটাকে আমাদের ট্রিট করতে হবে, এবং সেই জন্য আমাদের জিজ্ঞেস করতে হবে যে এটা কিভাবে হলো। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য মোড অফ অনসেট। নাম্বার 2, আমরা রোগীকে জিজ্ঞেস করি মা আপনার আলসারটা বা ঘাটা কতদিন থেকে। কেন আমরা জিজ্ঞেস করব? কারণ আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আলসারটা অ্যাকিউট না ক্রনিক। আমরা আগে বলেছিলাম যদি সাধারণত উইদিন 2 উইকস হয় ইউজুয়ালি আমরা ধরে নিই যে এটা অ্যাকিউট, আর যদি মোর দেন 2 উইকস হয় তাহলে আমরা ধরে নিই যে এটা ক্রনিক। তাহলে আমাকে অ্যাকর্ডিংলি ট্রিট করতে হবে, ম্যানেজ করতে হবে, এবং প্রগনোসিস অ্যাকর্ডিংলি নির্ভর করবে। এবং আমি যখন এক্সামিনেশনও করবো, অ্যাকিউট আলসার ইউজুয়ালি পেইনফুল হয়, ইনফ্লামেশনের ফিচার থাকে, সুতরাং সেখানে আমি যখন এক্সামিন করব খুব কেয়ারফুলি করব। সেটা হচ্ছে ডিউরেশন। আরেকটা জিনিস আমরা জিজ্ঞেস করি যে ব্যথা আছে কি না। এটার অনেকগুলো ইম্পর্টেন্স আছে। যে কোনো রুগীকে আমরা যখন প্যালপেশন শুরু করি বা শুরু করার আগে আমরা জিজ্ঞেস করি যে ব্যথা আছে কি না, কারণ যদি ব্যথা থাকে আমি হাতটা যখন দিব তখন ভেরি কেয়ারফুলি দিব, এবং যেন কোনোভাবে রুগী আঘাত না পায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হলো যে পেইনফুল যখন হবে আমরা আরও সতর্ক থাকব। এখন আলসারের ক্ষেত্রে যদি সেটা পেইনফুল হয় তাহলে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, যেমন যে ইনফ্ল্যামেটরি আলসার যেগুলো আছে আমাদের অল আর পেইনফুল। সুতরাং আমি একটু ক্লু পেলাম যে পেইনফুল আলসার কী দিয়ে হয়। আরটা হচ্ছে অনেক সময় সিফিলিটিক আলসারগুলো পেইনফুল হয়, কিন্তু কিছু কিছু আলসার আছে যেগুলো পেইনলেস, রুগী বললো আমার কোনো ব্যথা নেই, যেমন মেলিগন্যান্ট আলসার। আর্লি স্টেজে কোনো ব্যথা থাকে না, বাট লেট স্টেজে গিয়ে ব্যথা হতেও পারে। সো আমরা রুগীকে জিজ্ঞেস করব যে ব্যথা আছে কি অথবা ব্যথা নাই। আরেকটা জিনিস হচ্ছে ডিসচার্জটা অনেক সময় রুগীও বলে, আমরাও দেখি যে বলবে যে সেরাজ পাতলা পানি বের হয়, সেরাজ ডিসচার্জ। অনেক সময় বলে পাস বের হয়, পুরুলেন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে পুরুলেন মানে কি, পাস মিশ্রিত।
অনেক সময় ব্লাড স্টেন ডিচার্স, ব্লাড মিশ্রিত, সেরোপুরুলেন্ট, অনেক সময় সেরাস এবং পাস মিশে যেতে পারে, অনেক সময় সেরোসেঙ্গুইনাস, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। সেরোসেঙ্গুইনাস মানে হলো যে সেরাস ফ্লুইডের সাথে হালকা ব্লাড মিশ্রিত যে ডিসচার্জ, সেটা সেরোসেঙ্গুইনাস। এবং সাধারণত আমরা যখন অ্যাবডোমেনে ড্রেন দিয়ে যে যদি ভিতরে কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে যে ফ্লুইডটা আসে দ্যাট ইজ দ্য সেরোসেঙ্গুইনাস সেকেন্ড ডে অর থার্ড ডেতে। সাথে আমরা জিজ্ঞেস করি যে অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা তার আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট এটা। যেমন আমরা জিজ্ঞেস করি ডায়াবেটিস আছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে আমরা জানি যে ডায়াবেটিসের আলসার খুব বেশি হয়, এবং এই ডায়াবেটিসের আলসার কেন হয় এটা অনেকগুলো থিওরি আছে। আমাদের জাস্ট একটু বলি, যদি সুগার বেশি থাকে, তাদের ব্লাড সুগার বেশি থাকে, টিস্যু লেভেলে সুগার বেশি থাকে, প্রোন টু ইনফেকশন। একটা হচ্ছে তাদের ভাস্কিউলোপ্যাথি থাকে, অর্থাৎ ইস্কেমিয়া থাকে, এবং একটা হচ্ছে নিউরোপ্যাথি থাকে। সো নিউরোপ্যাথি, ভাস্কুলোপ্যাথি এবং হাইপারগ্লাইসেমিয়া, তিনটার কারণে সাধারণত তাদের খুব বেশি আলসার হয়ে থাকে বা ইনফেকশন হয়ে থাকে, এবং সেটা আমরা অবশ্যই রোগীকে জিজ্ঞেস করবো যে ডায়াবেটিস আছে কিনা। এটা অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে টিউবারকুলোসিস আছে কিনা, যেটা আমরা আগেই বলেছি, সিফিলিস আছে কিনা, এগুলো সাধারণত আমরা জিজ্ঞেস করে থাকি। আর কিছু পার্সোনাল হিস্ট্রি অবশ্যই আমরা নিব, যে স্মোকিং হিস্ট্রি, কারণ আমরা জানি বিশেষ করে উত্তরবঙ্গে রংপুর এলাকাতে যারা খুব বেশি তামাক ফ্যাক্টরি বা যেখানে টোবাকো প্রোডাকশনটা অনেক বেশি, বিশেষ করে ওখানে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, পার্টিকুলারলি দ্য ভার্জার ডিজিজ, এটা খুব বেশি ওখানে, এবং আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টও সেটা পাওয়া যায়। এবং তাদেরকে অবশ্যই আমরা জিজ্ঞেস করবো, যখন আমরা দেখবো যে একটা ভাস্কুলার আলসার দেখে আমার কাছে মনে হচ্ছে অথবা ফুট বা লেগ আলসার নিয়ে আসছে, অবশ্যই আমরা স্মোক করে কিনা সেটা জিজ্ঞেস করবো। সেই স্মোকিং হিস্ট্রিতে আশা করি তোমরা সবাই জানো যে কয়টা খায়, কতদিন থেকে খায়, কী ফর্মে খায়, এগুলো সব আমাদের ডিটেল জানতে হবে, সেগুলো আমি আগে বলছি না। তাহলে আরেকটা হলো যে আমরা অনেক সময় যখন পরীক্ষার সময় এত কিছু হয়তো আমরা জিজ্ঞেস করি না, আমরা হয়তো জিজ্ঞেস করি যে কিভাবে হলো, আঘাত পেয়েছেন কিনা, ডায়াবেটিস আছে কিনা, ধূমপান করেন কিনা, এই কয়টা জিজ্ঞেস করি। কারণ আমি শর্ট কোয়েশ্চেন, শর্ট কেসের সময় অত সময় আমার নাই যে সব ডিটেল জিজ্ঞেস করব, 2টা বা 3টা কোয়েশ্চেন করার সময় থাকে। তো আমরা জিজ্ঞেস করি যে এটি কীভাবে হলো, অথবা আঘাত পেয়েছেন কিনা, ডায়াবেটিস আছে কিনা, ধূমপান করেন কিনা। তবে যদি আমরা কোনো আলসার দেখি যে পার্টিকুলারলি দ্য মিডিয়াল মেলুলাসের উপরে অথবা ল্যাটারাল মেলুলাসের উপরে আছে, তো সেক্ষেত্রে আমরা পার্টিকুলার আরেকটা কোয়েশ্চেন করে থাকি যে উনি প্রফেশনটাকে কী কাজ করেন। আমরা জানি যারা লং স্ট্যান্ডিং প্রফেশন আছে তাদের খুব ভেরিকোজ ভেইন হয় এবং ভেরিকোজ আলসার হয়। সেরকম কিছু প্রফেশন অনেক সময় স্যারেরা জিজ্ঞেস করেন, যেমন বাস কন্ডাক্টর, ট্রাফিক সার্জেন অথবা ট্রাফিক পুলিশ, যারা আয়রনের কাজ করেন অর্থাৎ কাপড় ইস্ত্রি করেন, যারা বারবার নাপিত আমাদের দেশে যারা বারবার, তাদের হয়। অনেক সময় কিছু কিছু গার্মেন্টস ওয়ার্কারদের হয় যারা কোয়ালিটি কন্ট্রোল করে অথবা আয়রন করে অথবা দাঁড়িয়ে কাজ করে অনেকক্ষণ, প্রায় 10-12 ঘন্টা। অনেক সময় সার্জনদেরও হয়ে থাকতে পারে। অর্থাৎ যে কোনো কারণে যারা লং স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকে তাদের এই ভেনাস আলসারটা হয়, এবং সেক্ষেত্রে এটা টিপিক্যাল সাইট আছে মিডিয়াল মেলুলাস এবং সাধারণত ল্যাটারাল মেলুলাসের উপরের দিকে হয়ে থাকে। সো আমরা এই হলো হিস্ট্রি। আমরা যখন হিস্ট্রি নিব, আমি যদি আবার একটু সামারাইজ করি, কী কী জিজ্ঞেস করবো রুগীকে। মোড অফ অনসেট আমরা জিজ্ঞেস করবো, সেটা কীভাবে হলো, ডিউরেশন কতদিন থেকে সেটা জিজ্ঞেস করবো, পেইন আছে কি না, ডিসচার্জ কীরকম, অ্যাসোসিয়েটেড আদার ডিজিজ যেমন ডায়াবেটিস, টিউবারকুলোসিস এগুলো আছে কিনা, কিছু পার্সোনাল হিস্ট্রি যে স্মোকিং করে কিনা, এবং মোটামুটি প্রফেশনটা কি, আরেকটা হচ্ছে যে প্রফেশনটা কি সেটা অবশ্যই আমরা জিজ্ঞেস করব। তবে মনে রাখতে হবে সবাইকে সব কোয়েশ্চেন করা যাবে না। আমাকে যে আলসারটা দিয়েছে সে অনুযায়ী আমার কোয়েশ্চেনটা করতে হবে। যদি আমাকে দিয়ে থাকে যে আমার গ্রেড 2 অথবা লিটল 2-তে একটা গ্যাংগ্রিন অথবা আলসার, সেটা অবশ্যই এটা ভাস্কুলার কজ, এবং সেকে স্মোকিং আমরা জিজ্ঞেস করব। এবং সাধারণত আমি একটু বলে রাখি যে গ্যাংগ্রিনগুলো সাধারণত ভাস্কুলার কারণে হয় সেগুলো ইউজুয়ালি ড্রাই গ্যাংগ্রিন হয়, আর যেগুলো ডায়াবেটিসের কারণে হয় সেগুলো ইউজুয়ালি ময়েস্ট গ্যাংগ্রিন হয়, তবে সেটা ব্যতিক্রম মিক্সড থাকতে পারে। আর যদি আমরা পাই মিডিয়াল মেলুলাস বা ল্যাটারাল মেলুলাসের উপরে, তাহলে অবশ্যই আমরা জিজ্ঞেস করব ওনার প্রফেশনটা কি। কারণ হচ্ছে আমি যদি ওনার প্রফেশনটাকে চেঞ্জ না করতে বলি, তাহলে আমি এটা চিকিৎসা করে দিলাম, যদিও এটা ডিফিকাল্ট, তাহলে সেটা আবার হবে। তাহলে যে কারণে আলসারটা হয় সেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেটাকে রিমুভ করতে হবে। আমি একটা শব্দ বলে ফেলেছিলাম যে গ্যাংগ্রিন, এটা স্যারদেরও খুব প্রিয় প্রশ্ন। আমি যেহেতু শব্দটা আসছে একটু বলি যে গ্যাংগ্রিন আমাদের প্যাথোলজিতে অনেক বড় ডেফিনিশন, একইভাবে নেক্রোসিসের অনেক বড় ডেফিনিশন। আমরা
সার্জারিতে খুব সংক্ষেপে বলতে বুঝি যে ম্যাক্রোস্কোপিক সেল ডেথ, অর্থাৎ যে টিস্যুটা মরে গেছে আমি চোখে দেখে বুঝতে পারতেছি, খালি চোখে বুঝতে পারতেছি, সেটা হলো গ্যাংগ্রিন। একটু যদি সুন্দর করে বলা যায় যে ম্যাক্রোস্কোপিক ডেথ অফ সেলস অর টিস্যু উইথ সুপারএডেড পুট্রিফ্যাকশন অ্যান্ড অর মামিফিকেশন, অর্থাৎ সেটা গ্যাংগ্রিন হওয়ার পরে ভিজেও থাকতে পারে অথবা শুকায় যেতে পারে, সেটা হলো গ্যাংগ্রিন। সুতরাং নেক্রোসিস এবং গ্যাংগ্রিন দুটো জানতে হবে এবং এটা স্যারদের খুব প্রিয়। এখন এই হলো আমাদের একটা আলসারের হিস্ট্রি ইন এ নাটশেল। আমরা যদি এক্সামিন করি কি করব, আমরা সাধারণত অ্যাবডোমেনের এক্সামিনগুলো করি, ইন্সপেকশন, পেলপেশন, পারকাশন, স্কাল্টেশন, এই নিয়মে। বাট আমরা যখন লিম্বের এক্সামিন করব আমাদের এটা হলো যে লুক, ফিল, মুভ, মেজার। আমি আবার বলছি, লুক মানে ইন্সপেকশন, অলমোস্ট সেম। ফিল মানে পেলপেশন, বাট এখানে সাধারণত পারকাশন দরকার হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে অস্কাল্টেশন লাগতে পারে। যেমন আমরা যদি মনে করি যে আর্টিওভাস্কুলার এবি ম্যালফরমেশন আছে অথবা কারো একটা এবি ফিস্টুলা করা আছে, ডায়ালাইসিস পেশেন্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা অথবা অনেক সময় আমরা বলি যে অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স যদি দেখতে হয় তাহলে অনেক সময় অস্কাল্টেশন আমাদের প্রয়োজন লাগতে পারে। তো সুতরাং আমাদের মেইন হলো লুক। তো একটা আলসার যখন আমি লুক করব, দেখব আমরা কি কি দেখব, প্রথমে আমরা দেখি তার সাইট কি, অর্থাৎ লোকেশনটা কি, কোথায় আছে আলসারটা। সো সাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কেন এটা দরকার আমি একটু আগেও বলেছি যে কতগুলো আলসারের টিপিক্যাল সাইট থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি বলি যে ভেনাস আলসার, ভেনাস আলসারটা আমরা বলছি মিডিয়াল অথবা ল্যাটারাল মিনুলেসের উপরে থাকে, এক নম্বর। দুই নম্বর আমরা যদি দেখি যে যে আমার অ্যাঙ্গেল অফ দি মাউথ থেকে যে ট্র্যাগাস যেটা আছে তার উপরে যদি কোনো আলসার হয়ে থাকে, ইউজুয়ালি বাট নট অলওয়েজ, যে ইট মে বি আ রোডেন্ট আলসার। রোডেন্ট আলসার মানে হচ্ছে বেজাল সেল কার্সিনোমা, এই যে লোকালি ম্যালিগন্যান্ট আলসার। অনেক সময় আমরা যদি নেকে, আমি পরে কিছু ছবি দেখাবো, আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবে, যে নেকে আমাদের কি হয়, লিমফ্যাডেনোপ্যাথি হয় এবং লিমফ্যাডেনাইটিস হয়, পার্টিকুলারলি টিউবারকুলোসিসে যারা লো সোশিওইকোনমিক পিপল আছে তাদের অনেক সময় অ্যাবসেস, স্পন্টেনিয়াস বাস্ট হয়ে আলসার হতে পারে। তাহলে নেকে, এক্সিলাতে বা গ্রয়েন, অনেক সময় ব্রেস্টও এরকম হতে পারে। আমরা যদি আলসার পাই তাহলে সেটা টিউবারকুলোসিস হতে পারে। অনেক সময় আমরা লোয়ার লিপ বা আপার লিপে আলসার পাই, সেটা সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে থাকে, তবে নট অলওয়েজ ফিক্সড। আর সাধারণত ডিস্টাল আলসার যেগুলো হয় ট্রুতে, সাধারণত বলা হয়ে থাকে যে এগুলো ভাস্কুলার আলসার। সো যে আলসারের সাইট অনেক কিছু ইন্ডিকেট করে আমাদেরকে, সেটা আমাদের জানতে হবে। সাইজ অলসো ইম্পর্টেন্ট, এবং সাইজ বড় ছোট হতে পারে, ভেরিয়েবল হতে পারে। একটা ছোট আলসার যত আর্লি হিল হবে, বড় আলসার অত তাড়াতাড়ি হিল হবে না, বা ম্যানেজমেন্ট টোটালি আলাদা। শেপ বিভিন্ন রকম হতে পারে, একটা আলসারের শেপ রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে, রাউন্ড হতে পারে, ওভাল হতে পারে, ইভেন সার্পিজিনাস বলে এটাকে, সার্পিজিনাসও হতে পারে। সার্পিজিনাস মানে হলো যে ওয়েবি, সাপ যেমন আঁকা বাঁকা হয়ে যায়, ঠিক একইভাবে মার্জিনটা সাধারণত এরকম ওয়েবি থাকে বা আঁকা বাঁকা থাকে, এবং সেটা ইন্ডিকেট করে, এটা হয়তো পোস্ট গ্রাজুয়েশনের কোয়েশ্চেন, যে ইন্ডিকেট করে আলসারটা অ্যাক্টিভ। কিছু জায়গায় হিল হচ্ছে, আবার কিছু জায়গায় আবার এফেক্টেড হচ্ছে, কিছু জায়গায় হিল হচ্ছে, আবার একটা এফেক্টেড হচ্ছে। সো সেটা হচ্ছে যে শেপের কিছুটা বিজয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হল নাম্বার। আমরা রুগীকে জিজ্ঞেস করবো শরীরে আর কোথাও আছে কি না, অনেক সময় আমরা জিজ্ঞেস করি, হয়তো থাকে না বা থাকতেও পারে। যে যদি টিউবারকুলাস আলসার হয় বা সিফিলিস আলসার হবে, ভেনাস আলসার, এগুলো সাধারণত মাল্টিপল হয়ে থাকে। তার মধ্যে আমরা খুব কমনলি পাই ভেনাস আলসার, দেখা যায় লেগের মধ্যে 2-3 জায়গায় একটা আলসার, অথবা মিডিয়ালিও আছে অথবা ল্যাটারালিও আছে। তাহলে যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট তাদের জন্য ভেনাস আলসারটা খুবই জরুরি আর কি। তাহলে আমরা নাম্বারটা দেখলাম, তারপরে আমরা দেখব এজটা। এজ নিয়ে আমি আগেও বলেছি যে এটা আর হয়তো এখানে বলবো না, 4-5 ধরনের এজ আছে, সেটা আমরা ডিটেলস বলেছিলাম। ফ্লোর, এখানে একটা জিনিস, ফ্লোরটা দেখা যায়, চোখে দেখা যায়। একটা আলসারে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেস, দেখা যায় না। এটা অনেক সময় আমাদের এমবিবিএস স্টুডেন্টরা ভুল করে থাকে, যেটা দেখা যাচ্ছে সেটা বেস বলে থাকে, না, বেস দেখা যায় না, বেস ইজ আন্ডারনিথ দ্য ফ্লোর, আমি যেটা ছবিতে দেখিয়েছিলাম। তাহলে বেসটা হলো ফ্লোরের নিচে থেকে, এটা দেখা যায় না, বাট ফ্লোরটা দেখা যায়। তো ফ্লোরে অনেক ধরনের কোয়েশ্চেন করে থাকেন ছাড়ারা, যে ফ্লোর কোনটা দেখাও। তো ওখানে গ্র্যানুলেশন টিস্যু থাকতে পারে, স্লাফ থাকতে পারে, ডিসচার্জ থাকতে পারে,
গ্যাংগ্রিনাস পোর্শন থাকতে পারে, ব্লাড ক্লট থাকতে পারে। সেটা প্রত্যেকটা আমি সবগুলো একটা একটা করে দেখাবো শেষের দিকে, যে কোনটাকে স্যারেরা জানতে চান, যে কোনটা গ্রেনুলেশন টিস্যু, কোনটা স্লাভ, কোনটা গ্যাংগ্রিন, সেটা আমাদেরকে চিনতে হবে। আমি সেগুলো আমার ডিসকাশনের শেষের দিকে কিছু ছবি দেখাবো কোনটা কি। যখন একটা গ্রেনুলেশন টিস্যুর কথা চলে আসবে তখন ইনভেরিয়েবলি স্যারেরা জিজ্ঞেস করবেন যে গ্রেনুলেশন টিস্যুটা কি, এটা কয় ধরনের আছে, ইনভেরিয়েবলি এটা জিজ্ঞেস করবেই, স্যারেরা জানতে চান। তো গ্রেনুলেশন টিস্যু ইজ নাথিং বাট দি প্রিমিটিভ মেসেনকাইমাল টিস্যু, এবং সেখানে রিচ ইন ফাইব্রোব্লাস্ট অ্যান্ড ফ্রেজাইল ক্যাপিলারি, অর্থাৎ এটা একদম মেসেনকাইমাল টিস্যু, প্রিমিটিভ টিস্যু, খুব আর্লি টিস্যু, ইম্যাচিউর টিস্যু, সেটা খুব ফাইব্রোব্লাস্ট থাকে, আমরা জানি ফাইব্রোব্লাস্ট গ্রোথে হেল্প করে, এবং ক্যাপিলারি থাকে, এবং সেই ক্যাপিলারিগুলো খুবই ফ্রেজাইল হয়, ধরলে ছিঁড়ে যাবে, ব্লিডিং হয়। দেখবো আমরা একটা ল্যাপারটমি করতে যত না ব্লিডিং হয়, একটা আলসার সেকেন্ডারি স্টেজ দিতে হচ্ছে বেশি ব্লিডিং হয়, কারণ ওই যে ক্যাপিলারিগুলো আসে হচ্ছে এগুলো খুব ফ্রেজাইল। এবং অনেক সময় যদি আনহেলদি গ্রেনুলেশন টিস্যু আছে এগুলো তো আরও বেশি ব্লিডিং হয়। গ্রেনুলেশন টিস্যু দু ধরনের আছে, একটা হেলদি একটা আনহেলদি। হেলদিটা দেখলে বোঝা যায় শাইনি এবং গ্লিসেনিং করে, এবং এটা খুব সেরাস ডিসচার্জ হয়। বাট আনহেলদি যেগুলোতে এখানে এক্সোবারেন্ট গ্রেনুলেশন টিস্যু থাকে এবং ডিসচার্জ থাকে, পুরুলেন্ট ডিসচার্জ থাকে, ওডোর থাকে, স্লাভ থাকে, গ্যাংগ্রিন থাকে, সেটা হেলদি নয়। সুতরাং গ্রেনুলেশন টিস্যু এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে যে হেলদি গ্রেনুলেশন টিস্যু আর আনহেলদি গ্রেনুলেশন টিস্যু। যদি হেলদি গ্রেনুলেশন টিস্যু থাকে, স্লোপিং এজ থাকে, সেটা আমরা ফাইব্রোসিস থাকে চারিপাশে, সেটা আমরা সাধারণত সাইন অফ হিলিং অথবা হিলিং আলসার। মার্জিন আমি আগেই বলেছি। আরেকটা জিনিস হলো সারাউন্ডিং এরিয়া অফ দি আলসার। শুধু আমি আলসার নিয়ে ফোকাস করে বসে থাকলাম, সারাউন্ডিং এরিয়া দেখলাম না, সেটা হবে না। সারাউন্ডিং এরিয়া যে স্কিনটা আছে সেটা কীরকম আমাদের দেখতে হবে, সেখানে স্কিনের কালারটা কীরকম, অনেক সময় পিগমেন্টেড হয়ে যায় অথবা অনেক সময় ডিপিগমেন্টেড হতে পারে। আমরা যদি ভেনাস আলসারের কথা বলি, ওখানে দেখবো যে আমরা লাইপোডার্মোডেস্ক্লেরোসিস হয়ে যায়। সাবকিউটেনিয়াস ফ্যাট বলতে কিছু থাকে না, স্কিন বোনের নিচেই চলে যায়, বোনের সাথে অলমোস্ট লেগে যায়। আর একটা জিনিস হলো যে হেয়ার ফলিকুলার ডিস্ট্রিবিউশন, সেটা অনেক সময় থাকে না যদি ক্রনিক আলসার হয়ে থাকে অনেক সময়। অথবা এরকমও থাকতে পারে যে ফিচার্স অফ ইনফ্লামেশন, যদি আলসারটা অ্যাক্টিভ থাকে, সারাউন্ডিং স্কিনে ফিচার্স অফ ইনফ্লামেশন থাকতে পারে, রেডনেস, সোয়েলিং, এগুলো থাকতে পারে। অনেক সময় যদি আমরা ফুটে আলসার হয়, আমরা নেলটা দেখে থাকি যে নেলটা ব্রিটেল হয়েছে কিনা, নেলের নিউট্রিশনটা কী অবস্থা। তাহলে আলসার যখন আমরা ইন্সপেকশন করব অর্থাৎ লুক করব, সেগুলো আমরা আবার একটু বলি কী কী দেখব। আমরা সাইডটা দেখব, সাইজ দেখব, শেপ দেখব, নাম্বার দেখব কয়টা আছে, এবং মার্জিনটা দেখব, এজটা দেখব, ফ্লোর দেখব। অবশ্যই বেস দেখা যাবে না, বেস চোখে দেখা যায় না, বেস পেলপেট করা যায়। এবং অবশ্যই আমরা সারাউন্ডিং স্কিনটা দেখব। সেটা হলো আমাদের অল অ্যাবাউট দ্য ইন্সপেকশন অফ এন আলসার অর লুকিং অফ এন আলসার। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেলপেশন, আমরা হাত দিয়ে কীভাবে দেখব। এখানে অনেকে যখন আমরা পরীক্ষা নিয়ে থাকেন স্যারেরা, আমরা এমনও দেখি যে একটা আলসার খালি হাতে দেখতেছে, অর্থাৎ গ্লোভস আনে না, অথবা আরেকজন থেকে একটু চেয়ে নেয়। এটা খুব ডিসক্রেডিট। একটা সার্জিক্যাল স্টুডেন্ট অথবা মেডিকেল স্টুডেন্টের ওয়ার্ডে আসতে কী কী লাগে সেটা জানতে হবে। এবং ইভেন আমাকে আই হ্যাভ বিন আস্কড দিস কোয়েশ্চেন ইন মাই 5th ইয়ার ফাইনাল। আমি স্যারের নাম বলছি না, স্যার আল্লাহর মতো এখনও বেঁচে আছেন, ঢাকাতেই থাকেন, যে আমাকে জিজ্ঞেস করছেন যে একটা মেডিকেল স্টুডেন্টকে ওয়ার্ডে আসতে কী কী জিনিস লাগে, সার্জারি ওয়ার্ডে আসতে। তো সেটা হচ্ছে যে আমরা আমাদের যে একটা হ্যামিল্টন বেইলি বই আছে, আপনারা যদি দেখেন যে এটা আমাদের 17th এডিশন যেটা আছে, সেটা যদি আপনারা দেখে থাকেন, সেটা শুরুতে এরকম একটা ছবি আছে যে একটা সার্জারি ওয়ার্ডে আসতে, এটা সবাই জানো, আমি জাস্ট একটু দেখাই যে এইরকম একটা ছবি আছে, এরকম একটা ছবি আছে আমাদের হ্যামিল্টন বেইলি যেটা 17th এডিশন। নতুনগুলোতে এটা আছে কিনা আমি ঠিক জানি না। এই বইটা এখন মার্কেটে পাওয়াও যায় না, এবং সেটা ফটোকপি পাওয়া যায়, যে এটা এই হলো সেই বই। সুতরাং এই যে এই ছবিটা, তার মানে স্যার হয়তো জানতে চান যে আমি বই দেখেছি কিনা বা বই পড়েছি কিনা, অথবা আমি জিনিসগুলো ওয়ার্ডে এনেছি কিনা। কারণ আমার কাছে যদি সেগুলো না থাকে, গ্লোভস না থাকে, পিন না থাকে, হ্যামার না থাকে, স্টেথোস্কোপ না থাকে, মেজারিং ট্যাপ না থাকে, কটন না থাকে, পিন না থাকে, তো হাই ক্যান এক্সামিন। তো সেই জন্য আমাদের সার্জারি ওয়ার্ডে আসতে হলে বা পরীক্ষার হলে আসতে হলে সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে। নেভার নোজ দ্য হোয়াট মে বি দ্য কোয়েশ্চেন। গ্লোভস আরেকজন থেকে নেওয়া উচিত নয়, আমাদের নিজেদের পকেটে এই গ্লোভস। ইভেন অনেক সময় টিচাররা এরকম বলে থাকেন যে গ্লোভস পকেটে হাত দিলে বলতে না লাগবে না, ঠিক আছে তুমি আমরা শুধু দেখো, মানে জানতে চান যে শুধু জিনিসপত্রগুলো আনছে কিনা। তবে আমাদের মনে রাখতে হবে যদি দেখতে হয় তাহলে আমরা গ্লোভস পরে দেখতে হবে, যেন আমরা গ্লোভসটা নিয়ে আসি। আর গ্লোভস পরাটাও শিখতে হবে,
হয়তো এটা আস্তে আস্তে শিখে যাবে সবাই যে গ্লাভস পরাটা আগে শিখতে হবে, নাহলে গ্লাভস পরতে দেখবে যে 5 মিনিট চলে গেল। সেটা হলো একটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে কোনো রুগীকে গায়ে হাত দেওয়ার আগে আমরা জিজ্ঞেস করি, আমি আগেও বলেছি যে ব্যথা আছে কিনা, পেইন আছে কিনা, কারণ আমরা যখন হাত দেব কোনোভাবে তাকে ব্যথা দেওয়া যাবে না। এবং আরেকটা হচ্ছে যে পেইন তো আমরা আগেই বলেছি। এখন আমরা দেখব কি, হাত দিয়ে কি দেখব, সেটা হচ্ছে টেন্ডারনেস। পেইনটা হলো যে সিমটম, আমরা আগেও বলেছি রুগী যেটা বলে সেটা হলো সিমটম, আর আমরা এক্সামিন করে যেটা পাই সেটা হলো টেন্ডারনেস। ইভেন এমনও জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ টেন্ডারনেস, এটাই দেখি বলতে পারে না। টেন্ডারনেস মানে হচ্ছে পেইন অন প্রেশার। অনেকে বলে যে পেইন অন টাচ, না, পেইন অন টাচ ইজ দ্য হাইপারস্থেশিয়া, আর পেইন অন প্রেশার ইজ দ্য টেন্ডারনেস। তাহলে কোয়েশ্চেন বিভিন্ন রকম হতে পারে। ইভেন এমনও জিজ্ঞেস, ইভেন আমাকে FCPS পার্ট 1-এ জিজ্ঞেস করেছে শরীরে কোথায় কোথায় আলসার হয়, বাই রিনোন প্যাথোলজিস্ট, আমি স্যার বেঁচে আছেন এখনো, নাম বলছি না, যে আমি তো এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না যে শরীরে কোথায় কোথায় আলসার হয়। তো আমি মোটামুটি সবই বলছিলাম, অল ওভার দ্য স্কিন, মিউকাস মেমব্রেন ফ্রম মাউথ টু অ্যানাস, কিছু ইউরিনারি সিস্টেম, আমি সবই বলেছিলাম। কিন্তু একটা আলসার আমি বলতে ভুলে গেছিলাম, যে কর্নিয়াল আলসার। তো আমি এই সুযোগে এটা শেয়ার করতেছি যে কর্নিয়াল আলসারও একটা আলসার। তাইলে কোথায় কোথায় আলসার হয় এটাও ইভেন জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা যদি আবার প্যালপেশনে আসি, যে আমরা অবশ্যই গ্লাভস পরবো এবং তার আগে জিজ্ঞেস করে নিব রোগীর ব্যথা আছে কিনা। আরেকটা জিনিস অনেক সময় খেয়াল করতে হবে, বিশেষ করে যখন আমরা অ্যাবডোমেন প্যালপেট করব শীতকালে বা শীত প্রধান দেশে, সাধারণত হাতটাকে আমরা এভাবে রাব করে নিব যেন রোগী গায়ে ঠান্ডা লেগে কোনো বিরক্ত না হয়, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরাও সেটা করে নিতে পারি আমাদের শীতকালে যখন পরীক্ষা হবে। এবং গায়ে হাত দেওয়ার আগে একটু কনসেন্ট আমরা নিয়ে রাখলে ভালো, সেটা আমরা আগেও বলেছি, ফর্মালিটিগুলো আমরা আগেও বলেছি। আর আমরা প্যালপেট করে আর কি দেখতে পারি, প্যালপেট করে আমরা অনেক সময় মার্জিনটা দেখি, বিশেষ করে মার্জিনে কোনো ইনডিউরেশন আছে কিনা। মার্জিনটা অনেক সময় ইনডিউরেশন থেকে, যদি মেলিগন্যান্ট আলসার হয় অথবা এটা ক্রনিক আলসার হয়, নন হিলিং আলসার অনেক দিন থেকে আছে, তাহলে সেক্ষেত্রে এটা মার্জিনটা ইনডিউরেটেড হতে পারে। আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি যে ডেপথ কীরকম, আমি আগেও বলেছি যে কিছু কিছু আলসারের ডেপথ খুব বেশি, যেমন সিফিলিটিক আলসার অথবা ট্রফিক আলসার, এগুলো খুব গভীর থাকে, ডেপথ থাকে, সেটা আমরা দেখব। অনেক সময় ব্লিডস অন টাচ, কিছু আলসার আছে যেমন মেলিগন্যান্ট আলসারগুলো ব্লিডস অন টাচ, সেগুলো এরকম হইতে পারে। এবং আরেকটা জিনিস হতো আমরা ফিক্সিটিটা দেখি, যে ফিক্সিটিটা, যে আমরা যখন একটা জিনিসের ফিক্সিটি দেখি ইন অল ডিরেকশন দেখব, আপ ডাউন, রাইট অ্যান্ড লেফট, অবলিক, সবগুলো দেখব। বিশেষ করে সোয়েলিংয়ের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এখানে একটা কথা একটু বলে রাখি, যে যখন কোনো একটা জিনিসের আমরা ফিক্সিটি দেখব, খেয়াল রাখতে হবে তার আন্ডারলাইং স্ট্রাকচারটাকে ফিক্সড করতে হবে। অর্থাৎ যে জিনিসের উপর আলসারটা বসে আছে ওই জিনিসটাকে আগে ফিক্স করতে হবে। এবং সেটা যদি মাসেল হয়, আমরা সাধারণত যেটা বলি যে মাসলের যে অ্যাকশন, তার এগেনস্টে প্রেশার দিলে মাসলটা টট হয়ে যায়। আমি আবার বলছি, যখন আমরা ফিক্সিটি দেখব তার আন্ডারলাইং স্ট্রাকচারটাকে ফিক্সড করতে হবে, সেটা যেটা আলসার হোক আর সোয়েলিং হোক। বিশেষ করে আলসারের ক্ষেত্রে, সোয়েলিংয়ের ক্ষেত্রে এটা বেশি দেখা হয়। তো আলসারের ক্ষেত্রে খুব বেশি হয়তো বোঝাও যায় না, দেখাও যায় না, যদি ফুট আলসার হয় বা লেগ আলসার হয়। তারপরে এর মধ্যে থিওরিটিক্যাল পারপাস যে ফিক্সিটি অল ইন ডিরেকশনেই দেখতে হবে এবং তার আন্ডারলাইং স্ট্রাকচারটাকে আগে ফিক্সড করে নিতে হবে। কীভাবে আমরা ফিক্সড করব, যে সেটা যদি মাসল হয় তাহলে মাসলের যে অ্যাকশন আমরা জানি তার এগেনস্টে আমি যদি প্রেশার দিই তাহলে মাসলটা টট হয়ে যাবে, ফিক্সড হয়ে গেল, দেন আই ক্যান সি দ্য ফিক্সিটি অফ দ্য আলসার। সো দিস আর অল অ্যাবাউট দ্য পেলপেশন অফ এ আলসার। এখন এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন আছে, যে আমরা আলসার দেখলাম, সারাউন্ডিং এরিয়া দেখলাম, এর বাইরে আমাদের কি কি দেখার আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা আলসার যদি ফুটে থাকে, এর বাইরে আমি কি দেখবো বা কী কী দেখার আছে, এর বাইরে আরও কিছু জিনিস দেখার আছে। যেমন একটা হলো সেন্সেশন, সেন্স কীরকম রুগীর, সেটা আমরা বলি ফাইন টাচ, ক্রুড টাচ, সেগুলো তো আসলে এখানে ডিসকাশনে দেখানোর স্কোপ নাই। তারপর আশা করি সবাই সবার মেডিকেল কলেজে এটা দেখে নিবে, টিচারদের থেকে শিখে নিবে। তবে একটা জিনিস যেটা এখানে ভুল করে থাকে, আমরা দেখি যে সেন্সেশন দেখতেছে, রুগীকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না রুগীর চোখ খোলা। তো যেটা করতে হয়, রুগীকে আগে চোখ খোলা অবস্থায় তাকে দেখাতে হবে যে আমি একটু কটন দিয়ে ধরলাম, আপনি বুঝতেছেন কিনা, বা আমি পিন দিয়ে ধরলাম, একটু প্রিক করলাম, বুঝতেছেন কিনা, সেটা তাকে আগে ওরিয়েন্টেড করে নিতে হবে। তখন তাকে বলতে হবে যে আপনি চোখ বন্ধ করেন, চোখ খুলবেন না। তখন আমরা ডার্মাটোম অনুযায়ী তাকে সেন্সেশনটা দেখব, L5, S1 বা আমরা যেগুলো সাধারণত দেখে থাকি, সেটা হলো আমাদের সেন্সেশন দেখার নিয়ম।
আর যেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পালসেশন, বিশেষ করে আমরা আগেও বলেছি যেহেতু আমরা লেগ আলসার নিয়ে কথা বলছি বা ফুট আলসার, এখানে পালসেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন পালসটা আমরা দেখব? সাধারণত পালস অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, সেগুলাকে বলা হয় প্যাডাল পালসেস। 4টা পালস এখানে থাকে। এটা হচ্ছে anterior tibial artery, arteria dorsalis pedis, posterior tibial artery and peroneal artery। 4টা আর্টারি এখানে থাকে। কিন্তু আমরা পেরোনিয়াল আর্টারির সাধারণত পালসেশন দেখার প্রয়োজন পড়ে না, অনেক সময় anterior tibial আমাদের দেখার প্রয়োজন পড়ে না। তবে আর্টেরিয়া ডরসালিস পেডিস এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি আমরা দুটার পালসেশন দেখে থাকি এবং দেখতে হয়। এখন আমরা যদি একটা করে বলি যে আর্টেরিয়া ডরসালিস পেডিস, এটা স্যারদের খুবই প্রিয় প্রশ্ন এবং প্রথমেই জিজ্ঞেস করে এই আর্টারিটা কোথায় থাকে, পালসেশনটা আমি কোথায় দেবো, আমি আঙ্গুলটা কোথায় দিব। 2 আঙ্গুল বলি আর 3 আঙ্গুল বলি, আমরা সময় 2 আর 3 আঙ্গুলে শিখি, এখন থেকে 2 আঙ্গুলও দেখা যায়। সেটা কোনো ফ্যাক্টর না, বাট আমার আঙ্গুলটা পারফেক্টলি প্লেস করতে হবে। তো সেটা কোথায় থাকে? অনেক ক্ষেত্রে একটু ভুল হয়ে যায় আমাদের, যে এটা থাকে হলো, আই এম টেলিং ইউ দ্য লোকেশন অফ দ্য আর্টেরিয়া ডরসালিস পেডিস, মাইন্ড ইট, যে প্রক্সিমাল টু দ্য ফার্স্ট intermetatarsal space, proximal to the first intermetatarsal space, lateral to the tendon of the extensor hallucis longus against the navicular bone। আমরা অনেক সময় বলে ফেলি প্রক্সিমাল পার্ট অফ দি, না, আর্টারিয়া ডরসালিস পেডিসটা ফার্স্ট ইন্টারমেটাটারসাল স্পেস পর্যন্ত আসে না, এর আগে সে নিচের দিকে ঢুকে যায়। অর্থাৎ আমরা সেই জন্য বলবো প্রক্সিমাল টু দ্য, নট প্রক্সিমাল পার্ট অফ দ্য। So, proximal to the first intermetatarsal space, lateral to the tendon of the extensor hallucis longus against the navicular bone। এটা হলো আমাদের আর্টারিয়া ডরসালিস পেডিস দেখার নিয়ম। এবং সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা একটু ডোরসিফ্লেক্স করতে হয়, সেটা দেখলে মাসলটা একটু রিল্যাক্স থাকে, আমরা পালসটা একটু ইজিলি বুঝতে পারি। এবং হয়তো একটু দেখানোটা এখানে সম্ভব না, আমি আশা করি সবাই এটা জানতে হবে, সবাইকে দেখতে হবে, যে যার মেডিকেল সেটিংয়ে এটা শিখে ফেলবে। আর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটিকে একইভাবে অনেকভাবে বলা যায় কোথায় সেটা থাকে। সেটা সাধারণত মিডওয়ে বিটুইন দ্য টেন্ডুয়া কিলিস অ্যান্ড মিডিয়াল মেরুলাস থাকে, জাস্ট বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য মিডিয়াল মেরুলাস, অথবা 1.5 সেন্টি or 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য টিপ অফ দি মিডিয়াল মেরুলাস। আমি যেটাই বলি না কেন সব লোকেশনে কি, সো সেটা ক্ষেত্রে একটু অ্যাঙ্কেল জয়েন্টকে প্লান্টার ফ্লেক্স করা হয় এবং একটু ইনভার্সন করা হয়, ফলে এটা একটু ইজিলি বোঝা যায়। তো এখানে আরও কিছু কোয়েশ্চেন স্যারেরা করে থাকেন যে আর্টারিয়া ডরসালিস পেডিস না পালে আমি কি বুঝলাম। এটা মনে রাখতে হবে, আর্টারিয়া ডরসালিস পেডিস কিন্তু 10% রোগীর ক্ষেত্রে নাও থাকতে পারে, অ্যানাটমিক্যালি এটা অ্যাবসেন্ট থাকতে পারে। যেহেতু একটা তৈরি করে, সুতরাং এখানে সার্কুলেশনের কোনো সমস্যা হয় না। যেমন আমরা সেটা অ্যালেন্স টেস্ট দিয়ে কনফার্ম করতে পারি, যেটা আইদার রেডিয়াল আর্টারি অল আর্টারি, যেটা যদি একটা নষ্ট হয় যেমন হাত সারভাইভ করবে, ঠিক পাইও একই রকম। সেজন্য যে আর্টারিয়া ডরসালিস পেডিস যদি আমরা না পাই তাহলে ঘাবড়াবার কিছু নেই, এটা 10% ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতে পারে। ঠিক একইভাবে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিও কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতে পারে, তবে সেটা কম, 2 to 3% ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতে পারে। সুতরাং আর্টারিয়া ডরসালিস পেডিস পেলাম না অথবা পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি পেলাম না, ঘাবড়াবার কোনো কারণে, একটা দিয়ে সম্ভব যদি আর্টস তা ঠিক থাকে। তবে দুটো যদি আমরা না পাই তাহলে আমাদের প্রক্সিমালি আসতে হবে পপলিটিয়াল আর্টারি। এর তো যদি না পাই, পপলিটিয়াল আর্টারি প্যালপেট করা ভেরি ডিফিকাল্ট, অনেক পজিশন এটা করা যায়, তারপর আমরা ফিমোরাল আর্টারি দেখব। তাহলে দিজ আর অল অ্যাবাউট দ্য পালসেশন। দেন আমরা সেন্সেশন বললাম, পালসেশন বললাম। নেক্সট একটি ইম্পর্টেন্ট জিনিস হলো মুভমেন্ট, পার্টিকুলারলি দ্য মুভমেন্ট অফ দি জয়েন্ট অ্যারাউন্ড দ্য আলসার। সাধারণত বলা হয় যে আলসার যেখানে আছে তার প্রক্সিমাল জয়েন্ট এবং ডিস্টাল জয়েন্ট আমাদের একটু দেখতে হবে। তো এই মুভমেন্টটা দুভাবে দেখা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। অ্যাক্টিভ মুভমেন্ট করে যদি আমি রুগী নিজে নিজে করে সেটা অ্যাক্টিভ, যে আমি এভাবে করতেছি, অথবা আমি আগে রুগীকে বলবো যে আপনি এটা নাড়ান, জয়েন্টটা নাড়ান। তা যদি রুগী নিজে নিজে করতে পারে সেটা অ্যাক্টিভ মুভমেন্ট, আর যদি রুগী করতে না পারে আমি করে দিলাম, সেটা হলো প্যাসিভ মুভমেন্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্যাসিভ মুভমেন্টের সময় রুগী যদি তার রেসপেক্টিভ মাসলে পেইন হয়, দ্যাট ইন্ডিকেটস ইসকেমিয়া কম্পার্টমেন্ট সিন্ড্রোম, অর্থাৎ পেইন অন প্যাসিভ মুভমেন্ট ইন্ডিকেটস ইসকেমিয়া। এটি নিজেই আমাদের অন্যান্য মেজার নিতে হবে, ফিজিওথেরাপি আমরা যেদিকে করি এটা আমরা ওদিকে যাচ্ছি না, তবে মুভমেন্ট আমাদের রুগীকে করাইতে হবে
এবং আমাদের করে দেখতে হবে। সেটা পরীক্ষায় জিজ্ঞেস করে কোনটা অ্যাক্টিভ মুভমেন্ট, কোনটা প্যাসিভ মুভমেন্ট এবং কেন এটা দরকার। যদি কোনো একটা জায়গায় আলসার থাকে, সাধারণত ওই জায়গাটাকে ইনঅ্যাক্টিভ রাখতে চায়, রেস্টে রাখতে চায় মুভমেন্ট করানোর ফলে জয়েন্টের স্পেসগুলো শুকিয়ে যায়, ন্যারো হয়ে যায় এবং স্টিফ হয়ে যায়, ফলে জয়েন্টের মোবিলিটিটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো সেজন্য আমাদের মুভমেন্ট করে দেখতে হবে, রুগীকে এনকারেজ করতে হবে। আদারওয়াইজ ধরুন আলসার আমি হিল করে দিলাম বা স্কিন গ্রাফট করে দিলাম, কিন্তু দেখা গেলো জয়েন্টের মোবিলিটিটা নাই বা কমে গেছে, তাহলে যে জয়েন্টের যে ফুল রেঞ্জ অফ মোশন সেটা আছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে, সে অনুযায়ী রুগীকে এনকারেজ করতে হবে এবং ফিডব্যাক দিতে হবে। আদারওয়াইজ পরবর্তীতে সেটা দেখবেন যে আমাদের ফিজিওথেরাপি বা আদার কিছু মেজার লাগতেছে। সেটা হলো আমাদের মুভমেন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা বিষয় হলো যে লিম্ফ নোড, রিজিওনাল লিম্ফ নোড, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি পায়ের আলসারের কথা বলি, তাহলে আমাদের ইনগুইনাল লিম্ফ নোডটা দেখতে হবে। কেন দেখতে হবে? এই ইনগুইনাল লিম্ফ নোড আলসারের কারণে বড় হতে পারে। সেটা দুভাবে বড় হতে হবে। যদি আলসারটি ইনফেক্টিভ হয়, তাহলে ইনফেকশন লিম্ফেটিক্স দিয়ে স্প্রেড করে লিম্ফ নোডে যখন যাবে, সেখানে একটা হল হবে, ইট ইজ ডিফেন্স অর্গান, এবং সেক্ষেত্রে লিম্ফ নোড বড় হতে পারে। সেটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া। আমি আবার বলছি, যদি আলসারটা ইনফেক্টিভ হয় বা ইনফ্লামেটরি হয়, সেক্ষেত্রে যদি লিম্ফ নোডটা বড় হয়, সেটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া। আর যদি আলসারটা মেলিগন্যান্ট হয়, সেক্ষেত্রে যদি লিম্ফ নোডটা বড় হয়, সেটা হলে আমরা বলি মেটাস্টাসিস। মেটাস্টাসিস ক্ষেত্রে আবার সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। তো আমাদের এমবিবিএস লেভেলের স্টুডেন্টরা যদি এতটুকু পর্যন্ত জানে, আমরা হ্যাপি যে এটা লিম্ফ নোড দেখতে হবে, দ্যাট ইজ এনাফ। যে একটা আলসার আছে বা একটা সোয়েলিং আছে, তার রিজিওনাল লিম্ফ নোডটা দেখতে হবে, অথবা যদি আমরা একটা লিম্ফ নোড দেখতে তার ড্রেনিং এরিয়া দেখতে হবে, সেটা যদি ওরা পারে আমরা খুব হ্যাপি। কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে আরও কিছু হয়তো কোশ্চেন এখানে আসতে পারে, যে আমরা এটাকে ইনফ্লামেটরি লিম্ফ নোড, ইনফেক্টিভ লিম্ফ নোড নাকি মেলিগন্যান্ট লিম্ফ নোডকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এটা খুবই সহজ, যে একটা ইনফ্লামেটরি লিম্ফ নোডের যদি ইনফেক্টিভ লিম্ফ নোড হয়, তাহলে অল দ্য ফিচার্স অফ ইনফ্লামেশন থাকবে, সোয়েলিং থাকবে, রেডনেস থাকবে, টেন্ডারনেস থাকবে, ইভেন অনেক সময় অ্যাবসেস হয়ে থাকতে পারে, সেলুলাইটিসের ফিচার থাকতে পারে। যদি মেলিগন্যান্ট আলসার, মেলিগন্যান্ট লিম্ফ নোড হয়, তাহলে সেখানে ফিচার্স অফ ইনফ্লামেশন সাধারণত থাকে না এবং এটা খুব হার্ড হয় এবং ফিক্সড থাকে, সেভাবে আমরা বুঝতে পারি। অনেক সময় এখানে একটা কোয়েশ্চেন করা হয়ে থাকে যে এটা কেমনে কনফার্ম করবো। আমরা বলে ফেলি যে এফএনএসি করতে পারি, বায়োপসি করতে পারি, এটা ঠিক, দ্যাটস ট্রু। বাট অনেক সময় স্যারেরা জানতে চান যে ঠিক আছে, আপনি এমন একটা জায়গা আছে যেখানে এফএনএসি ফেসিলিটি নাই অথবা বায়োপসি ফেসিলিটি নাই, তখন কি করা যেতে পারে? তখন আনসারটা হলো এরকম যে আমরা হয়তো একটু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক 1 to 2 weeks দিয়ে দেখতে পারি যে তার রেসপন্সটা কীরকম। যদি একটি ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি আলসার হয়, তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা রেসপন্স দেখা যেতে পারে। কিন্তু যদি একটা মেলিগন্যান্ট আলসার হয়, হয়তো তেমন কোনো রেসপন্স আমরা পাবো না, যে এটা হয়তো আরও বড় হচ্ছে। সেটা অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মেলিগন্যান্ট লিম্ফ নোড ফ্রম দ্য ইনফ্লামেটরি লিম্ফ নোড। সেটা একটা করা যেতে পারে, অ্যান্টিবায়োটিক একটু দিয়ে দেখা যেতে পারে। এখানে আমি একটা দুটো কথা বলেছিলাম যে যদি ইনফেক্টিভ আলসার হয়, তাহলে রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া। এখানে আবার যদি আমরা বলি যে হাইপারপ্লাসিয়া শব্দটা, যে কোনো একটা শব্দ যখন আমরা উচ্চারণ করি, স্যারেরা ওই শব্দটা থেকে প্রশ্নটা নেক্সট করেন, তাহলে হাইপারপ্লাসিয়াটিকে আমাদের জানতে হবে। এটা সবাই জানে, ইনক্রিজ ইন দ্য সাইজ অফ অ্যান অর্গ্যান ডিউ টু দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল। এটা মনে রাখতে হবে যে সেলের সংখ্যা বেড়ে গিয়ে অর্গানটা যদি বড় হয়। আমি আবার বলছি, ইনক্রিজ ইন দ্য সাইজ অফ অ্যান অর্গান ডিউ টু ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল। এটা হলো হাইপারপ্লাসিয়া। আর হাইপারট্রফি হচ্ছে ইনক্রিজ ইন দ্য সাইজ অফ অ্যান অর্গান ডিউ টু ইনক্রিজ ইন দ্য সাইজ অফ এ সেল। তাহলে সাইজ বড় হয়ে বাড়বে, আরটা হচ্ছে নাম্বার বড় হয়ে বাড়বে। তাহলে সেটা হলো আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা আলসারের বাইরে, অনেক সময় টিচারেরা এরকম জিজ্ঞেস করেন যে আলসারের বাইরে কী কী দেখব। তাহলে আলসারের বাইরে আমরা দেখব সেন্সেশন, জয়েন্ট মুভমেন্ট, পালসেশন এবং লিম্ফ নোড। এই জিনিসগুলো আমরা দেখব আলসারের বাইরে। সো দিজ আর অল অ্যাবাউট দ্য এক্সাম। এখানে পারকাশন, অসকালটেশনের খুব বেশি রোল নাই। এখন হয়তো কোশ্চেন আসতে পারে যে হাউ টু ডায়াগনোস। আমরা ডায়াগনোসিস যখন বলবে, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, আমরা এগুলো অলরেডি বলে ফেলেছি। ইনভেস্টিগেশন বলবো। এখন স্যারেরা প্রশ্ন করে থাকেন, এরকম একটা আলসার তোমার কাছে নিয়ে আসবে, তুমি প্রথমে কি পরীক্ষা করাবে, এরকম একটা প্রশ্ন করে। অর্থাৎ হোয়াট শুড বি দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেখি ব্লাড সুগারের কথা বলে, অথবা বলে সিবিসি। নো, যে কোনো একটা আলসার যখন বা ক্রনিক ওন যখন আমার কাছে আসবে,
আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন শুড বি দ্য ওন সোয়াব ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। তো এইটা নিয়ে অনেক ডিসকাশন আছে, সেটা আমরা ডিটেলস বলবো না, তবে একটু জিনিস আমি একটু বলি যে আমরা অনেক সময় দেখি যে কোনো একটা অ্যাবসেস ড্রেন করতেছে, ফ্র্যাঙ্ক পাসটা পাঠিয়ে দিল কালচারের জন্য, অথবা একদম ডেড টিস্যু স্লাবটাই পাঠিয়ে দিল কালচারের জন্য, অথবা এমনও দেখেছি আমি যে একটা অ্যাবসেস আছে অ্যাসপিরেট করে পাসটা নিল, এটাকে কালচারের জন্য পাঠিয়ে দিল। না, সেটা উচিত নয়। আমাদের এমন একটি স্পেসিমেন, রিপ্রেজেন্টেটিভ স্পেসিমেন দিতে হবে যেখানে ব্যাকটেরিয়াটা থাকে। যেখানে অ্যাবসেস অবভিয়াসলি ফ্র্যাঙ্ক পাস বা স্লাব, সেখানে ব্যাকটেরিয়া নাই, সেটা ডেড টিস্যু, ডেড লিউকোসাইট, এভরিথিং, ডেব্রিজ। তাহলে আমাদের স্পেসিমেনটা নিতে হবে কোথায়? আলসারের মার্জিন থেকে, অথবা অ্যাবসেসের মার্জিন থেকে, অথবা এটা ওয়াশ করার পরে যে স্কুইজিং ফ্লুইডটা আসে, ইভেন অ্যাবসেস ড্রেন করার পরে কিছু ফ্লুইড ওখানে আসে, এবং সারাউন্ডিং যে ইনফ্লামেটরি এরিয়াটা থাকে সেখান থেকে যে ফ্লুইডগুলো আছে, দিস ফ্লুইডস আর ভেরি রিচ ইন ব্যাকটেরিয়া, নট দ্য ফ্র্যাঙ্ক পাস। সুতরাং যখন আমরা স্পেসিমেন পাঠাবো সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা স্পেসিমেনটা রিপ্রেজেন্টেটিভ নিচ্ছি কিনা। এবং এখানে অনেক সময় থার্ড ইয়ার বা ফিফথ ইয়ার আমরা একটু জিজ্ঞেস করি যে কালচার বলতে কী বোঝায়। কালচার মানে একটা সুইটেবল মিডিয়াতে আমি সোয়াবটা দিলাম, এখানে কোনো গ্রোথ ব্যাকটেরিয়া আছে এখানে সেটা দেখবে, এবং সেন্সিটিভিটি হলো আমি জাস্ট বলছি একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা হবে বিভিন্ন ধরনের, যে এটা কি গ্রো করলো নাকি মরে গেল। যদি ডেথ হয়ে যায় তাহলে এটা সেন্সিটিভ, আর যদি বাড়তে তো এটা রেজিস্ট্যান্ট, সে একটা রিপোর্ট দিবে। বা অনেক সময় পোস্ট গ্রাজুয়েশন রিপোর্ট দেওয়া হয়, হাতে রিপোর্টটা দেবে, বলবে যে এটা পড়ো এবং এটা তোমাকে ডিসকাস করতে বলবে। আরেকটা জিনিস, অনেক সময় আমরা যদি মনে করি যে এটা টিউবারকুলাস হতে পারে অথবা ক্রনিক নন হিলিং হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাব স্টেন করতে পারি, অ্যাসিড ফাস্ট বেসিলাই, সেটা আমরা করে দেখতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো এক্স রে অফ দ্য অ্যাফেক্টেড পার্ট বা লোকাল পার্ট। তো আমরাও যখন যে কোনো জায়গায় আলসার হোক না কেন, আমরা যখন জিজ্ঞেস করি, ওরা স্টুডেন্টরা বলে ফেলে যে এক্স রে অফ দ্য অ্যাফেক্টেড পার্ট অথবা লোকাল পার্ট। সেটা বলার সময় খেয়াল করতে হবে কোথায় সে আলসারটা আছে, সেটা কি রাইট ফুট না লেফট ফুট, না রাইট লেগ না লেফট লেগ, সেটা নামটা বলতে হবে। আমরা বেসিক কথা আমরা বলি এফেক্টেড পার্ট, কিন্তু সে এফেক্টেড পার্টটা কোনটা, পরীক্ষায় কোনটা দিয়েছে তার উপর কথা বলতে হবে। যদি আলসারটা রাইট ফুটে হয় তাহলে আমরা বলবো এক্স রে রাইট ফুট বোথ ভিউ ইনক্লুডিং অ্যাঙ্কেল জয়েন্ট, অর্থাৎ এখানে রুল অফ টু বলে, যে কোনো একটা এক্স রে করার সময় রুল অফ টু আছে। রুল অফ টুটা আমি একটু বলে ফেলি। একটা হচ্ছে যে টু ভিউ, আমরা এপি ভিউ, ল্যাটারাল ভিউ, অনেক সময় অবলিক ভিউ নিয়ে থাকি, যেখানে যেটা প্রয়োজন। তাহলে অবশ্যই একটা এক্স রের দুইটা ভিউ নিতে হবে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে টু অকেশন, অর্থাৎ দুইটা অকেশনে এক্স রেটা করতে হয়তো আজকে একটা আলসার নিয়ে আসলো, আমি এক্স রে করে দেখলাম যে নো স্টিমালাইটিস, কিন্তু সেটা 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে এটা একটা স্টিমালাইটিস দেখা যেতেও পারে। তো সেজন্য অনেক সময় ইভেন ফ্র্যাকচারের ক্ষেত্রে এরকম হয়, খুব আর্লি স্টেজে ফ্র্যাকচার এক্স রেতে দেখা না গেলেও কিছুদিন পরে সেটা দেখা যায়। সেজন্য একটা এক্স রে একবার করে কমেন্ট করা যাবে না, 2বার করতে হয় কিছু টাইম ইন্টারভেল দিয়ে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টু জয়েন্টস, অর্থাৎ যে পার্টের এক্স রেটা আমি করতেছি তার প্রক্সিমাল জয়েন্ট এবং ডিস্টাল জয়েন্ট আমাকে ইনক্লুড করতে হবে। অর্থাৎ আমরা রুল অফ টু ফলো করে এক্স রেটা করবো, কি টু ভিউ, টু জয়েন্টস অ্যান্ড টু অকেশন। সেটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের প্যাথোলজিটা মিস যাবে না। এখন স্যাররা হয়তো জিজ্ঞেস করবেন যে আলসারে আমার এক্স রে করার কী প্রয়োজন, আলসার তো স্কিন বা সাবকিউটানিয়াস টিস্যুতে। হ্যাঁ, এটা প্রয়োজন এই কারণে যে যদি আলসারটা ট্রমাটিক হয়, আঘাতের কারণে হয়, তাহলে হো নেভার নোজ দ্য আন্ডারলাইং ফ্র্যাকচারস আর দেয়ার অর দ্য ডিসলোকেশনস আর দেয়ার, সেটা আমরা জানি না। অথবা স্পন্টিনিয়াস আলসার হোক বা অন্য কোনো কারণেই হোক, হো নোজ দেয়ার ইজ নো আন্ডারলাইং অস্টিওমাইলাইটিস, যে অস্টিওমাইলাইটিস যে নাই বোনে, সেটা এখন সেটা আমার কেন দরকার? আমি যদি ওই ফ্র্যাকচারটাকে ডিল না করি, অথবা জয়েন্টটা ডিসলোকেশন হচ্ছে সেটাকে অ্যাড্রেস না করি, অথবা যে অস্টিওমাইলাইটিস হয়েছে সেটার জন্য আমি প্রপারলি চিকিৎসা না করি, তাহলে আমার আলসার এটা কখনো হিল হবে না। একটা অস্টিওমাইলাইটিক বোন আমি ভিতরে রেখে দিলাম, উপরে আলসার ড্রেসিং করলাম, এটা কখনো শুকাবে না। সেই জন্য অবশ্যই আমাদের এক্স রে করে দেখতে হবে, বিশেষ করে যদি আলসারটা ক্রনিক হয়, অর্থাৎ 2 সপ্তাহের বেশি হয়, সেটা একটা ইম্পর্টেন্ট। অবশ্যই আমরা রুগীর ব্লাড সুগার করে দেখব। এখানে আমি একটু কথা বলি যে অনেক সময় আমরা আরবিএস বলে ফেলি, বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। শুধু একটা জিনিস বলি, আমরা যখন কোনো রুগীর ডায়াবেটিস জানা থাকে, আমরা নন ডায়াবেটিক পেশেন্ট, তাহলে তাদেরকে আমরা ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার্স আফটার লাঞ্চ অ্যান্ড 2 আফটার ডিনার, এগুলো করে আমরা দেখতে পারি। বাট যদি কোনো একটা রুগীর ডায়াবেটিস আছে কি জানি না আমরা, আননোন, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করে দেখতে, অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ, এবং এক্ষেত্রে হিমোগ্লোবিন A1C হেল্প করবে।
তাহলে সেটা মনে রাখতে হবে। যদি আমাদের নন ডায়াবেটিক হয় তা ফাস্টিং এবিএফ করে আমরা ফলো করতে পারি, বাট যদি ডায়াবেটিস নতুন ডিটেক্ট করতেছি আমরা, তার সেক্ষেত্রে ওজিটিটি করতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হলো যে আমাদের যে আমরা ডপলার স্টাডি করে দেখতে পারি, ডপলার এবং ডুপ্লেক্স। আমরা গ্রাজুয়েট লেভেলের ডপলার বললে আমরা খুশি। ডপলার দিয়ে সাধারণত ব্লাডের ফ্লোটা দেখা হয়, আর ডুপ্লেক্সটা ইমেজ নেওয়া হয় এবং এটা আরও কিছু অ্যানাটমি কনফিগারেশন অনেক কিছুই দেখা হয়। তারপর পোস্ট গ্রাজুয়েশন লেভেলের জন্য আমি দু একটা কথা এখানে বলছি যে ডপলার এবং ডুপ্লেক্সের ডিফারেন্সটা কীরকম। যে আমি বলেছিলাম যে ডপলারে আমরা শুধু ফ্লোটা দেখি, এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে জিজ্ঞেস করা হবে ডপলার আর ডুপ্লেক্সের ডিফারেন্সটা কি। তাহলে ডপলারে আমরা শুধুমাত্র ফ্লোটা দেখি। কি দেখি? ফ্লোর ডিরেকশন দেখি, কোন দিকে যাচ্ছে সেটা, ফ্লোর প্যাটার্নটা দেখি, সেটা কি লেমিনার ফ্লো না টার্বুলেন্ট ফ্লো প্রোফাইলটা দেখি, সেটা কি মনোফেসিক না ট্রাইফেসিক, এবং ফ্লো ভেলোসিটি দেখি। আমি আবার বলছি যে ডপলার দিয়ে আমরা ফ্লো দেখি। ফ্লোর কি কি জিনিস আমরা দেখি? এটা হচ্ছে ফ্লো ডিরেকশন, কোন দিকে যাচ্ছে সেটা। এটা হচ্ছে ফ্লো প্যাটার্ন, এটা কি লেমিনার ফ্লো না টার্বুলেন্ট ফ্লো, সেটা দিয়ে আমরা অনেক কিছু বুঝি। এটা হচ্ছে ফ্লো প্রোফাইল, এটা হচ্ছে কি মনোফেসিক না ট্রাইফেসিক, এটা আপনি ওই ডপলার ফ্লো দেখলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ফ্লো ভেলোসিটি, সেটা হচ্ছে আমাদের ডপলার। বাট যখন আমরা ডুপ্লেক্স বলবো তখন আমরা এক্সট্রা কিছু কি জিনিস দেখি। ডুপ্লেক্সটা হচ্ছে বিমোড সাথে ডপলার, বিমোডে ইমেজ নেওয়া হয়, সাথে ডপলার করা হয়। তো সেক্ষেত্রে আমরা ব্লাড ভেসেলের অ্যানাটমিটা দেখি, যেমন তার কোর্সটা কোন দিকে গেল, ভেরিয়েশন কোনো আছে কিনা সেটা আমরা বুঝতে পারি ডুপ্লেক্স থেকে। আর হচ্ছে ভেসেলের কন্টর দেখি। কন্টর মানে হচ্ছে কোনো অ্যানিউরিজম আছে কিনা, স্টেনোসিস আছে কিনা, সেগুলো আমরা বুঝতে পারি। ডুপ্লেক্স থেকে আমরা অনেক সময় ভেসেল ওয়াল সম্পর্কে কিছুটা আইডিয়া পেতে পারি, যেমন যে ক্যালসিফিকেশন আছে কিনা, প্লেক আছে কিনা, অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা। আমরা পালসেশন বুঝতে পারি, কি এক্সিয়াল পালসেশন নাকি লঙ্গিটিউডিনাল পালসেশন। আর একটা হচ্ছে যে আমরা পেরিভাস্কুলার যে স্ট্রাকচার আছে, কোনো অ্যাবসেস আছে কিনা, বা টিউমার আছে কিনা, বা মাসলটা কীরকম, বা কোনো হেমাটোমা আছে কিনা, সেটা আমরা বুঝতে পারি। তাহলে এটা হলো বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ডপলার অ্যান্ড ডুপ্লেক্স। এটা খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয় পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, যে ডপলার দিয়ে শুধু ফ্লো দেখি, আর ডুপ্লেক্স দিয়ে আমরা ফ্লো তো বুঝতেই পারবো, সাথে আমরা যেহেতু ওর সাথে কনফিগারেশন করা হয় বিমোড আর ডপলার, আমরা অ্যানাটমি বুঝি, ভেসেল কাউন্টার বুঝি, ওয়াল স্ট্রাকচার বুঝি, পালসেশন বুঝি, এবং পেরিভাস্কুলার জিনিসটা আমরা বুঝতে পারি। কেমন? এ হলো আমাদের ডপলার। আর ডপলার দিয়ে অনেক সময় সব কিছু বোঝা যায় না। আমরা একটু পোস্ট গ্রাজুয়েশন লেভেলের কথা যদি বলি, যে এনজিওগ্রাম করা লাগতে পারে, পেরিফেরাল এনজিওগ্রাম। আমরা যেমন করোনার এনজিওগ্রাম করি, এখন ইভেন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজেও পেরিফেরাল এনজিওগ্রামগুলো হয়ে থাকে। এবং এটা কেন করা হয়? কারণ দেখা গেছে অনেকগুলো রুগীকে আমরা বার্জার ডিজিজ বলে আমরা হয়তো অ্যাম্পুটেশন করে দিচ্ছি, কিন্তু দেখা গেছে ওগুলো যদি এনজিওগ্রাম করে দেখা হতো, যে হয়তো ছোট্ট একটা থ্রম্বাস একটা সেগমেন্ট ব্লক করে আছে, অথবা ছোটো একটা জায়গায় স্টেনোসিস, যেটা ফগাটি করলে অথবা বাইপাস করলে হয়তো লিম্বটাকে সেভ করা যেত। সেজন্য যারা আমাদের ভাস্কুলার সার্জন তারা সাধারণত বা প্র্যাকটিক্যালিও এনজিওগ্রাম না করে অ্যাম্পুটেশন করা উচিত নয়। সো এনজিওগ্রাম করলে আমি বেসিক্যালি টোটাল অ্যানাটমি প্যাথোলজি বুঝতে পারলাম, এবং সেই অনুযায়ী আমরা মেজার নিলাম। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য বায়োপসি। ইট ইজ দ্য লাস্ট রিসোর্স। আমাদের বায়োপসি করে দেখতে হবে, এবং এটাতে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করা হয় যে একটা আলসারের বায়োপসিটা কীভাবে নিব। আমি যদি একটু এঁকে দেখাই, এটা যদি একটা আলসার হয়, এটা যদি যে রাউন্ডেড, এটা যদি একটা আলসার হয়, তাহলে আমরা একটা আলসারের বায়োপসিটা নিব ওয়েস শেপড। ওয়েস শেপটা কীরকম? যে এরকম ওয়েস শেপটা হলো এরকম। এটা হলো সেন্টার অফ দি আলসার, এটা মার্জিন, আর এটা হলো নর্মাল টিস্যু। তাহলে কেন এটা দরকার? এই ওয়েস শেপের বায়োপসিটা কেন আমার দরকার? এটা এ কারণে দরকার, আমি আগেও বলেছি যে একটা আলসারের সব জায়গায় সব একরকম নয়। কিছু সেন্ট্রালে একটু নেক্রোসিস থাকতে পারে, অথবা গ্রানুলেশন টিস্যু, এখানে কিছু ইপিথেলিয়াম, এখানে কিছু ফাইব্রোসিস। ঠিক মেলিগন্যান্ট আলসারের ক্ষেত্রে এই ওয়েস শেপটা খুবই ইম্পর্টেন্ট, নিতে হবে। কেন নিতে হবে? প্রথম কথা হলো, আমি ওনাকে, আমার যিনি প্যাথোলজিস্ট কলিক আছেন, ওনাকে আমি একটা নর্মাল টিস্যু দিলাম। এই নর্মাল টিস্যু দেখে উনি বুঝতে পারবেন যে এটা টিস্যু অফ অরিজিনটা কী, অর্থাৎ এই আলসারের টিস্যু অফ অরিজিন কী, সে অনুযায়ী এটা কোরিলেট করবেন যে এই অর্গানে কী কী আলসার হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি দেখব যে আলসারটার যে ডিফারেন্সিয়েশনটা কীরকম, অর্থাৎ একটা নর্মাল সেলের সাথে একটা মেলিগন্যান্ট সেলের
সিমিলারিটি বা ডিসিমিলারিটি কীরকম, গ্রেডিংটা কীরকম সেটা আমাকে বলতে পারবে। নাম্বার 3 যে এক্সটেনশন, যে এই আলসারটা এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি চোখে, কিন্তু এটা স্কিনে কতটুক এক্সটেন্ড করলো সেটা আমাদেরকে যদি নর্মাল টিস্যু না দিই তাহলে কেমনে আমি বুঝবো, বোঝা যাবে না। ফলে সেটা আমি বলবো যে মার্জিন ইজ পজিটিভ, দেখা গেলো যে মার্জিন রয়ে গেলো, তাহলে আমাকে আবার কাটতে হবে। তো সেজন্য আমরা যদি একদম ওয়েজ শেপের একটা টিস্যু কেটে দিই ফর দ্য বায়োপসি অফ এন আলসার, তাহলে সেটা খুব রিপ্রেজেন্টেটিভ হবে এবং আমাকে প্রচুর ইনফরমেশন দিবে। সেটা অনেক সময় ইনসিশন বায়োপসি বলে, তবে এটা ডেফিনেটলি ইট ইজ এন ইনসিশন বায়োপসি, যে তবে সেটা অবশ্যই ওয়েজ শেপ হতে হবে। আমি শুধু এখান থেকে একটু কেটে নিলাম বা এখান থেকে একটু কেটে নিলাম সেটা হবে না, সেন্টার থেকে পেরিফেরি পর্যন্ত পুরোটা আসতে হবে। সো সেটা হচ্ছে একটা আলসারের বায়োপসি। ইনভেস্টিগেশনের মধ্যে বায়োপসি, তাহলে আমরা আবার যদি একটু সামারাইজ করি, কালচার করব এবং এএফবি করব, এক্স-রে করব এফেক্টেড পার্টের, ব্লাড সুগার, আমরা ডপলার বা ডুপ্লেক্স করব, এনজিওগ্রাম করা যেতে পারে এবং অবশ্যই আমরা বায়োপসি করব এবং সেটা ওয়েজ শেপড হবে। আর জেনারেলের মধ্যে আমরা হয়তো একটা দুটো পরীক্ষা করব, জেনারেল কন্ডিশন সবগুলোই দেখব, তবে অবশ্যই হিমোগ্লোবিনটা দেখতে হবে, কারণ বলা হয় যে যদি 8-এর নিচে হিমোগ্লোবিন থাকে আলসার হিল হতে চায় না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার অফ দি নিউট্রিশন ইজ দ্য অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন, যদি এটা 3-এর নিচে হয় তাহলেও সাধারণত হিল হতে চায় না। তো সেই জন্য আমাদের অবশ্যই অ্যালবুমিন এবং হিমোগ্লোবিন করে দেখতে হবে। এখন ট্রিটমেন্ট আমি খুব ডিটেলস বলবো না, কারণ এই ট্রিটমেন্ট ডিপেন্ড করবে এই যে আলসারটা কী রকম আছে, কোন স্টেজে কোথায় আছে, কী কারণে হয়েছে, এটা অনেক ভেরি করে। তো শুধু 3rd ইয়ার 5th ইয়ার জন্য শুধু একটু বলি, যদি ওয়েল গ্রেনুলেটেড একটা আলসার দিয়ে থাকে, জিজ্ঞেস যদি করে যে এটা কীভাবে ঢাকবে, আমরা স্ক্রিন গ্রাফট বলবো। তবে সবসময় এটা ঠিক নয় আর কি, সব জায়গায় স্ক্রিন গ্রাফট করাও যাবে না, সব জায়গায় এটা সম্ভব না। তো সেটা মোটামুটি আমাদের ট্রিটমেন্ট আমরা ডিটেলস বলবো না। তবে আমি এখন কিছু ছবি দেখাবো, আশা করি সবাই দেখবে, যে ছবিগুলো হচ্ছে বিভিন্ন আলসারের ছবি। আমি চেষ্টা করছি যে সবগুলো ছবি বা সব ধরনের আলসার দেখানোর জন্য। এইটা যেটা আমি দেখাচ্ছি সেটা হলো আসলে লোয়ার লিপের কিছু আলসার। এটা আমরা খুব কমনলি জানি, আমরা নিজেরাও সাফার করি। এটা হলো এফতাস আলসার। এটা মেয়েদের হতে পারে, বিফোর দ্য মেনস্ট্রুয়েশন, ছেলেদেরও হতে পারে, পরীক্ষার আগেও হতে পারে। সো কোনো কারণে যদি অ্যাংজাইটিতে থাকে তাহলে আমাদের এরকম এফতাস আলসার হতে পারে। এগুলো ভেরি পেইনফুল, এটা খুব সেলফ রিমেডিং এবং 7 থেকে 10 দিনের মধ্যে নিজেরাই ভালো হয়ে যায়। তাহলে এটা একটা আলসার, সেটা আমরা বলি এফতাস আলসার। এটা সাধারণত পরীক্ষায় দেওয়া হয় না, এটা পরীক্ষায় দেওয়া হয়। গ্রাজুয়েট লেভেলে খুব বেশি দেওয়া হয় না, তবে পোস্ট গ্রাজুয়েশনে দেওয়া হয়। আমরা দেখতেই পাচ্ছি টাঙের মধ্যে আলসার, এটা টাঙের একদম সারফেসে, এটা মার্জিনে, এটা মার্জিনে পোস্টিরিয়রলি এটা আলসার, এটা মার্জিন একদম পোস্টিরিয়রলি আলসার, এটা মার্জিনে। তাহলে টাং আলসারে দেখে বোঝা যাচ্ছে এটা সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমাতে এরকম দেখা যায়। এই আলসারগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমাতে হয়ে থাকে। এটা পোস্ট গ্রাজুয়েশনে দিবে, ইনভেরিয়েবলি পরীক্ষায় দেওয়া হয়, কারণ অনেক পড়াশোনা আছে। নেক্সট হচ্ছে লিপের আলসার। আমরা যদি দেখাই এই যে একটা লিপের অ্যাঙ্গেল আলসার, এটা লোয়ার লিপে, এটাও লোয়ার লিপে। ঠিক কীভাবে আপার লিপ আলসার, আপার লিপ থেকে একদম নেজাল ফোল্ড পর্যন্ত ধরে গেছে আপার লিপ। তো সাধারণত যাদের যে স্পিরিট, ধূমপান, এগুলো আমরা অনেকগুলো কথা আছে যে এগুলো সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা লিপে হয়ে থাকে। সো এগুলো হচ্ছে লিপ আলসার। এটা হচ্ছে ব্যাকে, এটা একটা আলসার, এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা নর্মাল স্কিনে হয়েছে। আর এটা হচ্ছে যে মার্জুলিন আলসার, যেটা আমরা বলছিলাম যে মার্জুলিন আলসার। এটা হলো মার্জুলিন আলসার, এটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবং এটা সাধারণত যদি পোস্ট বার্ন কন্ট্রাকচার থাকে বা স্কার্ট থাকে, ক্রনিক থাকে, অনেক দিন থেকে, তাহলে এটা কমপ্লিকেশনটা হতে পারে। এটা হলো যে ফোর হেডে আলসার। আমার আগে বোঝা যাচ্ছে যে এটা বেজাল সেল কার্সিনোমা, কারণ যে অ্যাঙ্গেল অফ দি মাউথ থেকে ট্র্যাগাস পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি, সেটা যদি উপরের দিকে কোনো আলসার আমরা পাই, সাধারণত সেটাকে বলা হয়ে থাকে, হতে পারে যে অন্য কিছু হতে পারে, তবে সাধারণত বেজাল সেল কার্সিনোমা অথবা রোডেন্ট আলসার। সো সেটা সাধারণত ফেসের আপার পার্টে হয়ে থাকে। এটা হলো কিছু লেগ আলসার, আমি যেটা বলছিলাম যে ভেনাস আলসার। এটা হলো যে ল্যাটারাল মেলুলাসের উপর, এটা ল্যাটারাল মেলুলাস, তার উপরে একটা আলসার, টিপিক্যাল অফ ভেনাস আলসার। এটা একটা ইম্পর্টেন্ট, এটা মিডিয়াল মেলুলাস, তার উপরে একটা আলসার। এই যে এগুলো টর্চুয়াস ভেইন, এগুলো হলো
ভেরিকোজ ভেন, টর্চুয়াস। এটা আমরা যে বলছিলাম যে আলসার দেখব তার আশেপাশেও দেখব। আমরা যদি এটাকে আবার দেখাই, আমরা দেখতেছি স্কিনটা কি চেঞ্জ হয়ে গেছে, পিগমেন্টেড, থিন, শাইনি, এবং সাবকিউটারাস ফ্যাট নাই বললে চলে, নো হেয়ার ফলিকল। ঠিক এখানে আবার একটা জিনিস এক্সট্রা দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য টর্চুয়াস ভেসেল, অর্থাৎ এটা ভেরিকোজ ভেসেল, ভেরিকোসিটি অফ দি গ্রেট সেভেনাস ভেইন। সুতরাং দিস ইজ দ্য ভেনাস আলসার। এটাও একটা ভেনাস আলসার, ইনফেক্টিভ, এবং সেটা ল্যাটারাল মেনুলেসের উপরে। এখানে আরেকটা আছে, ইউ সি দ্য হাউ মাচ দ্য পিগমেন্টেশন ইজ, এবং এখানে একটা আছে। সো দিজ আর অল দি ভেনাস আলসার। এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের জিজ্ঞেস করতে প্রফেশনটা। এটা একটা গ্যাংগ্রিন, আমি দেখাচ্ছি, এটা আমাদের 3rd ইয়ার 5th ইয়ারের জন্য। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নর্মাল টিস্যু, এটা হলো গ্যাংগ্রিন। সো এটা ডেড টিস্যু, মামিফাইড, শুকায় গেছে, অলরেডি শুকায় গেছে। তাহলে এই যে জাংশনটা, এই জাংশনটা, এটা নর্মাল টিস্যু, এটা গ্যাংগ্রিন টিস্যু, এই যে জাংশনটা, এটাকে আমরা বলি লাইন অফ ডিমার্কেশন। এটা পরীক্ষায় স্যারেরা জানতে চান যে লাইন অফ ডিমার্কেশন বলতে কি বোঝাও। এটা নর্মাল টিস্যু, এটা গ্যাংগ্রিন, এটা হলো লাইন অফ ডিমার্কেশন। এবং লাইন অফ ডিমার্কেশন হওয়া পর্যন্ত আমাদের অনেক সময় দিতে হয়, একটু ওয়েট করতে হয়। কারণ যে কারণে গ্যাংগ্রিনটা হচ্ছে সেটা কতটুকু গিয়ে হল করতেছে, নাহলে আমাদের বারবার কাটতে হয়। তো সেই জন্য এই লাইন অফ ডিমার্কেশনের ইম্পর্টেন্স হচ্ছে, যখন আমরা লাইন অফ ডিমার্কেশন পেয়ে যাব, তাহলে আমরা হয়তো ধরে নিই এটাকে আর এক্সটেন্ড করবে না, এটা আমরা ফেলে দিব বা যা কিছু করব, অ্যাম্পুটেশন বলে ডেব্রাইড করি। সুতরাং এটা নর্মাল টিস্যু, এটা গ্যাংগ্রিনাস টিস্যু, এটা হচ্ছে লাইন অফ ডিমার্কেশন। সেটা আমাদেরকে একটু চিনতে হবে, এবং লাইন অফ ডিমার্কেশন আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এটা একটা হিল আলসার, সরি ডায়াবেটিস। এই হলো গ্যাংগ্রিন আমাদের, এটা হলো গ্যাংগ্রিন, যে লালটা গ্রানুলেশন টিস্যু। এখানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে স্লাফ, দিজ আর দি স্লাফ, যেটা আমরা বলছিলাম ওয়েট ডেড টিস্যু। এটা আনহেলদি একটা আলসার এবং ইনফ্লামেটরি। এটা হলো একটা সোর, ব্যাড সোর, এটা হলো গ্যাংগ্রিন, স্টেজ 3-তে আছে। এইটা হলো আমাদের গ্রানুলেশন টিস্যু, যেটা সাধারণত আমরা আলসার যদি এমবিবিএস লেভেলে দিই এরকমই দিয়ে থাকি, এরকম পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে হেলদি গ্রানুলেশন টিস্যু, একদম পিঙ্ক কালার, 5P বলা হয়ে থাকে, পিঙ্ক কালার। এবং এই যে একটু ইপিথেলিয়াল, এখানে ফাইব্রোসিস আছে, এখানে কিছু ইপিথেলিয়াম কাভারিং আছে। আমরা যে 3টা জোন বলছিলাম, যে হিলিং আলসারের সেন্ট্রাল জোন, মাল্টি পেরিফেরাল জোন, বাট হেলদি নয়, দুটাই গ্রানুলেশন টিস্যু। এটা হেলদি গ্রানুলেশন টিস্যু, এটাও গ্রানুলেশন টিস্যু, বাট অত হেলদি না। দেখেন এখানে আপনি স্লাফ আছে, ডিসচার্জ আছে, এবং এখনো প্রচুর ডিসচার্জ হচ্ছে। তো এখানে অনেক সময় লম্বালম্বি কতগুলা সাদা জিনিস, আমি এখানে এটা আনতে ভুলে গেছি, যে সাদা জিনিস দেখা যায়। তখন স্যারেরা জিজ্ঞেস করি সাদা জিনিসটাকে, মনে রাখতে হবে যে স্লাফ ও সাদা, এটা স্লাফ, এটা সাদা। এবং আমাদের যে এখানে যে ডরসাল টেন্ডনগুলো আছে সেগুলোও কিন্তু সাদা। তখন স্যারেরা জিজ্ঞেস করতে চান যে কি স্লাফ না অন্য কিছু, তখন এটা আমরা বলবো যে স্লাফ তো এরকম হবে, আর টেন্ডন হলে সাধারণত অ্যালং দ্য লাইন অফ দি আমাদের টো যেভাবে আছে সেখানে টেন্ডনগুলো এভাবে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি ফিঙ্গারটাকে একটু, টোটাকে একটু মুভ করি, আমরা টোটাকে ধরে উপর দিকে এবং নিচের দিকে যদি মুভ করি, তাহলে আমরা যদি সাদা মুভ করে, তাহলে আমরা বুঝে নেব এটা টেন্ডন, নট দি স্লাভ। তো ওভারলাইন স্লাভ থাকতে পারে, অর্থাৎ টেন্ডনটা মুভ করবে আঙ্গুল নাড়াচাড়ার সাথে সাথে, কিন্তু আমাদের স্লাভ যেটা সেটা মুভ করবে না, সেটা এভাবে আমরা বুঝতে পারি। এটাও কিছু আলসার। এটা হলো একটা ট্রফিক আলসার, ইউসি ট্রফিক আলসার মধ্যে কিছুটা গ্যাংগ্রিন, এটা ভালো বোঝা যাচ্ছে। একটা ম্যাগট হয়ে গেছে এখানে, এই যে একটা ছোট্ট ম্যাগট দেখা যাচ্ছে, এবং খুব ডিপ। আমি বলছিলাম যে এটা পাঞ্চড আউট, যে ট্রফিক আলসারগুলো সিফিলিটিক আলসারের মতো পাঞ্চড আউট, এবং এটা খুব ডিপ হয়। এটা হলো তার এক্সাম্পল, ইউসি দিস ইজ দ্য ডিপ আলসার। এবং এটা অ্যানাদার ওয়ান, টিউবে যে টেন্ডন এখানে দেখা যাচ্ছে, আমরা যদি আঙ্গুল নাড়াচাড়া করলে টেন্ডনটা নড়ে, তাহলে এটা টেন্ডন, নট দি স্লাভ। এটা হলো কিছু ট্রফিক আলসার। এটা আমরা দেখলাম যে এটা আমরা একটু দেখাচ্ছি যে অনেক সময় আমরা দেখি যে গ্যাংগ্রিন হয়ে ফ্যালেঙ্কস বা বোন এক্সপোজ হয়ে থাকে। এটা বোন, এটা অনেক সময় দেখাতে বলে, পরীক্ষায় যদি এরকম দেয় তাহলে এটা দেখাতে বলবে যেটা কি, এটা ফ্যালেঙ্কস, নাথিং বাট দি ফ্যালেঙ্কস। সো দিজ আর দ্য গ্যাংগ্রিন অ্যাক্টিভ আলসার। এটাও সেম, এখানে কি যে গ্যাংগ্রিন আছে, ফিচার্স অফ ইনফ্লামেশন যে আমরা বলছিলাম, আমরা আলসার দেখবো হয়তো, কিন্তু এর আশেপাশে কি, রেড, সোলেন, ইডেমেটাস। সো দিস আর দ্য ফিচার্স অফ ইনফ্লামেশন। বুঝতে হবে পরীক্ষায় যদি এরকম দিয়ে থাকে, তাহলে আমাদেরকে দেখাবে স্যার এটা কিসের সাইন, এটা কি, এগুলা আমাদেরকে জানতে হবে।
আর কিছু আলসার দেখা টিপিক্যাল ডায়াবেটিক আলসার, একদম টিপিক্যাল। যারা বারডেমে কাজ করেন তারা তো প্রচুর দেখতে পাচ্ছেন, যখন সেপ্টিক উটিতে গেলেই যে প্রচুর এরকম দেখা যায়। আমিও যেহেতু বারডেমে কাজ করেছি, সো দ্য টিপিক্যাল ডায়াবেটিক আলসার ইজ এ কম্বিনেশন। এগুলো সাধারণত ওয়েট গ্যাংগ্রিন থাকে, সব কিছুই থাকে। এখানে একটা জিনিস কনফিউজ করলে হবে না, এটা একটা পায়ের ছবি। পায়ে এরকম একটা যদি পায়ে সরাসরি আলসার বলে দিলাম, একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। অনেক সময় পায়ে মেলিগন্যান্ট মেলানোমা হয়। আমরা যে মেলিগন্যান্ট আলসার বলছিলাম, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, মেলিগন্যান্ট মেলানোমা, 3টা মেলিগন্যান্ট আলসার হয় পায়ে। কিন্তু এরকম হতে পারে যে পায়ে মেলানোমা, এটাও পায়ের মেলানোমা, পায়ে মেলানোমা। সাবাঙ্গুয়াল মেলানোমা, এটা অনেক সময় আমাদের ট্রমাটিক সাবাঙ্গুয়াল হ্যামাটোমার সাথে কনফিউজ করে, যে দরজার চিপায় চাপ খেলাম, আমার নখে গেল, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এরকম হয়। তাহলে রুগীকে একটু হিস্ট্রি নিলে আমরা বুঝতে পারি। সে যদি বলে আঘাতের কারণে এটা হয়েছে, তাহলে হ্যামাটোমা। অথবা সে যদি অনেকদিন আগে থেকে ছোট্ট একটা কালো স্পট ছিল, তারপরে বড় হয়ে এটা হয়ে গেছে, তখন যখন আমরা বলি এটা মেলানোমা, এটাও একটা মেলানোমা। এটা একটু জিনিস যে দেখি যে মেলানোমা যে শুধু স্কিনে হবে তা কিন্তু নয়, এনাসও হতে পারে। এনাস, এই যে এনাল যে একটু ডামের কাছাকাছি, এনাসে কিন্তু মেলানোমা হতে পারে, মেলিগন্যান্ট মেলানোমা। এটাও একটা এনাসের এখানে মেলিগন্যান্ট মেলানোমা। তাহলে স্কিনে যেমন হতে পারে, এনাল কেনেলও। আর তাহলে একটা জিনিস হলো, নখের নিচে যদি আমরা এরকম কালো দেখি নেল বেডের নিচে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এটা মেলানোমা নাকি হ্যামাটোমা। ঠিক একইভাবে অন্য জায়গায় সেটা আমাদের হবে। আর একটা জিনিস আলসার অনেক সময় আমরা দেখি যে এরকম প্রিঅরিকুলার আলসার, এটা হয় সাধারণত প্রিঅরিকুলার সাইনাস থাকে, সাইনাস। এটা রিকারেন্ট ইনফেকশনে অনেক সময় রিপিটেড ইনফেকশন হয়ে এখানে আলসার হতে পারে। অথবা এরকম অ্যাবসেস যদি হয়ে যায়, ড্রেনেজ যদি ইমপ্রপার হয়, অথবা যদি আমরা সাইনাস যে ট্র্যাক্ট আছে এটা যদি প্রপারলি এক্সারসাইজ করতে না পারি, এটা বারবার হবে এবং এটা আবার দেখা যায়। এটা হচ্ছে নেকের অ্যাবসেস, কোল্ড অ্যাবসেস আমরা বলি। আমরা যদি স্পন্টিনিয়াসলি এটা বাস্ট হয় তাহলে অ্যাবসেস আলসার হবে, অথবা আমরা ড্রেন করার পরে আলসার হতে পারে। ঠিক এখানে এরকম হতে পারে, এখানে এরকম হতে পারে। সুতরাং এটা সাধারণত আনটিল প্রুফ আদারওয়াইজ ইট ইজ টিউবারকুলাস। নেক্সট হলো ব্রেস্টে আমরা পেতে পারি, আশা করি কেউ কিছু মনে করবে না। ব্রেস্টে এরকম মাল্টিপল আলসার থাকতে পারে, এটা ব্রেস্টে মাল্টিপল আলসার এরকম হতে পারে। ইউ সি হাউ মেনি ডিসচার্জ অ্যান্ড আলসার, হাউ মেনি সাইনাস। সো এগুলো সাধারণত টিউবারকুলোসিসে হয়। অথবা আরেকটা ডিজিজ আমাদেরকে এখন খুব কষ্ট দিচ্ছে, যে গ্রেনুলোমাটাস ম্যাস্টাইটিস। এক্ষেত্রে অনেক সময় এরকম মাল্টিপল ডিসচার্জিং সাইনাস উইথ আলসার থাকতে পারে। তাহলে ব্রেস্টে আলসার, টিবি, গ্রেনুলোমাটাস ম্যাস্টাইটিস সবগুলো কারণে হতে পারে। একটা জিনিস আমাদের প্যারাডাইল আলসার, আমাদের অ্যাবডোমিনাল ওয়াল, আমরা যে ল্যাপারোস্কোপি করি, অনেক সময় ল্যাপারোস্কোপির যে অ্যাবসেস হয়, হিলিং হয় না, টিউবারকুলোসিস বা অন্য কোনো কারণে, তাহলে এটা হচ্ছে যে ল্যাপারোস্কোপি পোর্ট, ইপিগ্যাস্ট্রিক পোর্ট একটা আলসার এরকম হতে পারে। অথবা আমরা ল্যাপারোটমি করলাম, অথবা আইলোস্টমি ক্লোজার করলাম, অথবা কোলোস্টমি করলাম, অনেক সময় এরকম স্প্রেডিং ইনফ্লামেশন অ্যাবডোমিনাল ওয়ালে আলসার হতে পারে। এটা হলো একটা জাস্ট দেখাচ্ছে, অনেক সময় এরকম আলসার পাবে যে ম্যাগট। সো দিজ আর দ্য ম্যাগট, এরকম পাওয়া যাইতে পারে। এবার কোনো জায়গায় এই ম্যাগটগুলোকে আবার চিকিৎসা হিসাবে ইউজ করা হয়, আমরা ওদিকে যাচ্ছি না। বলা হয়ে থাকে এগুলো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, সো ম্যাগট হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস আমরা দেখাবো, এটা স্ক্রোটামে আলসার, স্ক্রোটাল আলসার হতে পারে। এটা ট্রমাটিক হতে পারে, পোস্ট ইনফেক্টিভ হতে পারে, মেলিগন্যান্ট কারণে হতে পারে, সিঙ্গেল মাল্টিপল হতে পারে। এটা মেলিগন্যান্ট আলসার, এটা একটা আলসার, এটা ট্রমাটিক, এবং এটা একটা মেলিগন্যান্ট আলসার, স্ক্রোটাল আলসার। ঠিক কীভাবে প্যানাইল আলসার হতে পারে। সাধারণত যারা সার্কামসেশন করে না তাদের এগুলো বেশি হয়, এবং অনেকে এখন আমাদের কাছে আসে যে সার্কামসেশন করে ফেলে, যে মেলিগন্যান্ট আলসার, প্যানাইল আলসার। এটাও একটা মেলিগন্যান্ট আলসার, বেস অফ দি পেনিস, এটা হচ্ছে গ্ল্যান্সে। সো দিস আর দ্য প্যানাইল আলসার। সো মুদ্রা কথা হলো বডির সব জায়গায় আলসার হতে পারে, এবং সে অনুযায়ী আমাদেরকে ট্রিট করতে হবে। তো মোটামুটি আলসার নিয়ে আমি কিছু ডিটেলস বলার চেষ্টা করেছি, যে যার লেভেল অনুযায়ী পড়ে নিবে। এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে ইনবক্স করলে, অথবা আমার মেইলে বা যে আমার ওয়েবসাইটে যে কোনো জায়গায় পাঠালে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো কারো আমার যে ডিসকাশনটা করলাম হয়তো কিছু দ্বিমত থাকতে পারে, তবে আমি চেষ্টা করেছি যে স্ট্যান্ডার্ড কথাগুলো বলতে এবং সব ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতে। আশা করি সবার কাজে আসবে, এবং আশা করি সবাই ভালো থাকবেন। যদি আমরা একটা দুর্যোগের মধ্যে যাচ্ছি, সারা দুনিয়ায় এর মধ্যে
খুব কষ্টে যাচ্ছে সারা দুনিয়া মানুষের জীবন। তো আশা করি আমরা সবাই এই দুর্যোগ থেকে উত্তরণ করতে পারবো এবং সবাই সুস্থ থাকবে এবং আমরা আমাদের রমজান পালন করতে পারবো। আশা করছি আল্লাহ তাআলা আমাদের রমজানের উসিলায় সবাইকে ভালো রাখবেন এবং এই দুর্যোগ থেকে আমাদেরকে রেহাই দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।